স্টোরিটা কোথাকার ভাই? ওয়েলকাম। আচ্ছা, কোথাকার স্টোরি এটা? আসসালামু আলাইকুম বলছি ভাই। আমাদের আজকে যে ঘটনাটি বলবো এটা রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া নামক একটা গ্রামের ঘটনা। ওকে, আমরা চলে যাই ঘটনায়। সরাসরি ঘটনাতে চলে যাই। ঘটনাটি অনেক আগের, ১৯৩০ থেকে ৪০ সালের মাঝামাঝি, মানে এই সময়ের মধ্যে ঘটনাটি ঘটে যাওয়া, মানে সূত্রপাতার এই সময় থেকে আর কি। ঘটনাটি এরকম যে ওই গ্রামেরই একজন লোক ভিন গ্রাম থেকে একটা মহিলাকে বিয়ে করে নিয়ে আসে। তো বিয়ে করে নিয়ে আসার পরে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, মানে সেটেল ম্যারেজ আর কি। তো স্বাভাবিকভাবে চলার পরে ওনাদের একটা সন্তান হয়। আচ্ছা, সন্তানের বয়স যখন ৩ থেকে ৪ বছর বা সর্বোচ্চ ৫ বছর, ঠিক এরকম সময়, তো একদিন হঠাৎ মানে সকালবেলা দেখা যায় যে বাবা মার মাঝখানে শুয়েছিল সন্তানটি। সকালবেলা তার মৃতদেহ পাওয়া যায়, মানে ওই বিছানাতেই সে মানে মৃত অবস্থায় পাওয়া যায়। মানে কেউ কিছুই বুঝতে পারছে না, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, কিছুই নাই, কিন্তু কিভাবে মারা গেল কেউ মানে কিছুই বুঝতে পারল না। তো গ্রাম দেশে অনেক কথা থাকে যে হয়তোবা জিনে মেরে ফেলেছে বা এই টাইপের অনেক কথা থাকে আর কি। ওনারা ওরকমই মনে করলেন আর কি। তো যাই হোক, ওনাদের আরও একটা সন্তান ছিল। তার বয়সে যখন ঠিক এই বয়সের কাছাকাছি আর কি, মানে ৩ থেকে ৫ বছরের মাঝামাঝি, ঠিক সেও একই ভাববাড়িতে মারা যায়। কিন্তু মৃত্যুর কারণ কেউ উদ্ঘাটন করতে পারছে না। ওই সময় অনেক ওঝা টোঝা নিয়ে আসা হয়েছে, কি ব্যাপার কি। তো ওঝারা কিছুই উদ্ঘাটন করতে পারে নাই যে কেন এটা হচ্ছে। তো এর অল্প মাসখানেক পর তারই প্রতিবেশী, মানে ওই বাড়ির যিনি আছেন আর কি, তারই প্রতিবেশী এসে বললেন যে আমাদের বাড়িতে মেহমান এসেছে, তো আমাদের ছোট দুটো বাচ্চাকে তো বাসায় রাখতে পারছি না, জাগার সংকট, তো আমার ২ বাচ্চাকে আপনারা আপনাদের সাথে রাখুন আজকে রাতের। তো ওনারা রাজি হয়ে গেলেন যে কেমন খেত, একদম সহজ ব্যাপার আর কি, ওনার উপকার হলো। তো ভাই পরের দিন সকালবেলা ওই ২টা বাচ্চার মৃতদেহ পাওয়া যায়, ঠিক যেমনভাবে মানে ওই বাড়ির ওনাদের নিজেদের সন্তান মারা গেছিল, একই রকমভাবে ওই ২টো বাচ্চা। কিন্তু শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই, মানে কিছুই না, একদম স্বাভাবিক আর কি। মানে স্বাভাবিকভাবে মারা গেছে এমন মনে হচ্ছে আর কি। তো যখন অন্যের সন্তান মারা গেল তাদের ঘরে, তখন এটা নিয়ে অনেক হইহট্টগোল সৃষ্টি হয়ে গেল। তারপরও একটা সময় এটা থেমে গেল। এই ঘটনার বছরখানেকের মধ্যে শুরু হলো আর একটা সমস্যা। সেটা হলো ওই লোকটি যে মহিলাকে বিয়ে করে নিয়ে এসেছিলেন, মানে ওনার ওয়াইফ আর কি। তো ওই মহিলা যেই বাড়িতেই যেতেন বেড়ানোর জন্য বা কথা বলার জন্য গ্রামের, তো ওই বাড়িতে যদি কোনো ৩ থেকে ৫ বছর বয়সী কোনো শিশু সন্তান থাকে, দেখা যেত পরের দিন সেই শিশু সন্তানটা মারা গেছে। তো এটা যখন চারদিকে ছড়িয়ে গেল যে ওই মহিলা যেই বাড়িতেই যায় সেই বাড়িতে বাচ্চা মারা যায়, আচ্ছা। তখন সবাই বলল এই মহিলা হচ্ছে ডাইনি। প্রিয় লিসেনার, নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগতম। প্রতিদিনের মতো চলে আসলাম আবারও বাছাইকৃত কিছু ভয়ানক ঘটনা নিয়ে। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা ঘটনা বাছাইকৃত ভয়ানক ঘটনা। ভূত প্রেমের যত ভয়ানক ঘটনা আছে প্রত্যেকটা ঘটনা আমি নিজেই বাছাই করে প্রতিনিয়ত রাত ৮টা বাজে পাবলিশ করে থাকি। তাই বলবো, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা প্রত্যেকটা ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। ডাইনি অপবাদ দেয়া হলো তাকে। তখন গ্রামে একটা সালিশ বসানোর বিচার হবে, কি করা যায়, কারণ এর কারণে গ্রামের বাচ্চারা মারা যাচ্ছে। তখন গ্রাম থেকে সিদ্ধান্ত হলো একে গ্রাম থেকে বের করে দেয়া হয়। কিন্তু তার হাজব্যান্ড আবার তাকে খুব ভালোবাসত। তখন বলে যে না, আমার স্ত্রীর এরকম প্রমাণ ছাড়া এরকম কোনো দোষে দোষারোপ করে তাকে গ্রাম থেকে বের করে, এটা অন্যায়। তখন যেহেতু গ্রামের যারা কর্তা ব্যক্তিরা ছিলেন তাদের সিদ্ধান্তের বিপরীতে তার হাজব্যান্ড কথা বলে ফেলেছে। তখন বলে যে তার স্ত্রীর শাস্তি তোমাকেই নিতে হবে, এবং তাকে খুবই লজ্জাজনক কিছু শাস্তি দেয়া হয়। নিজের স্বামীর এই ধরনের লজ্জাজনক শাস্তি দেখে ওনার স্ত্রী মানসিকভাবে এতটাই আঘাতপ্রাপ্ত হন যে উনি পাগল হয়ে যান। আচ্ছা। কিন্তু উনি যখন পাগল হয়ে যান, অদ্ভুত ব্যাপার, উনি সবসময় কাঁথা জড়িয়ে থাকতেন শরীরে এবং মাথায়, এবং উনার চেহারাটা বের করতেন না কোনো মানুষের সামনে, চুপচাপ থাকতেন, কাঁথা জড়িয়ে থাকতেন। আচ্ছা। তো এইভাবে সপ্তাহখানিক পার হওয়ার পর হঠাৎ একদিন উনি নিরুদ্দেশ হয়ে যান। ওই মহিলা, উনাকে পাওয়া যায় না, একদমই পাওয়া যাচ্ছে না। এরকম চলে গেল অনেক দিন, প্রায় ১ যুগ ১২ বছর, এইভাবে চলে গেল। এবং ওনার হাজব্যান্ডও এর মাঝখানে আর কখনো বিয়ে করেন নাই, উনি ওভাবে ছিলেন। তো ওই মহিলার যে দেবর আর কি, ওনার হাজব্যান্ডের ছোট ভাই, তো উনি আবার ব্যবসা করতেন, কারণ তৎকালীন সময় তো এভাবে এরকম রাস্তাঘাট ছিল না, তখন নদী পথেই বিজনেস করতেন আর কি।
তো উনি নৌকা নিয়ে গিয়েছিলেন ওই সময় পাবনার ঈশ্বরদীতে। আচ্ছা। তো ঈশ্বরদীতে উনি ব্যবসার কাজে যাওয়ার পরে ঈশ্বরী বাজারে গিয়ে হঠাৎ করে দেখলেন যে কিছু লোক একজন ব্যক্তিকে খুব বেদম প্রহারছে আর কি, প্রহার করছে লাঠি দিয়ে। এবং উনি দূর থেকে শুনলেন যে সেই ভিতর থেকে যে আস্তাদটা শোনা যাচ্ছে একটা মহিলার আর্তনাদ। তো উনি চিন্তা করলেন যে মহিলাকে কেন মারছে, একটু কাছে গিয়ে দেখি তো। উনি ভিড় ছেলে ভিতরে গিয়ে দেখলেন ওই মহিলাটি অন্য কেউ নয়, ওনারই সেই ভাবি, এক যুগ আগে হারিয়ে যাওয়া ওনার সেই ভাবিটি। তখন সবাইকে থামালেন, বলে যে উনি পরিচিত আত্মীয়, উনি অনেক আগে হারিয়ে গিয়েছিলেন, তো ওনাকে মারছেন কেন? সবার একই কি অভিযোগ যে ওই মহিলা নতুন এসছে এই এলাকায়, যেই বাড়িতেই যায় সেই বাড়ির বাচ্চা মারা যায়। আচ্ছা। তো ওনার কারণে অনেক বাচ্চা মারা গেছে, তো ইনি হচ্ছেন খুবই খারাপ একজন মহিলা, আমরা ওকে মেরেই ফেলব, পিটিয়ে মেরে ফেলব। তখন না ইনি ভালো, উনি এরকম হারিয়ে গিয়েছিলেন, বাচ্চা অন্য কারণে মারা যাচ্ছে, এই 7-5 বুঝ দিয়ে ওই জায়গা থেকে তাকে নিয়ে আসা হয় আর কি। এখানে একটা ব্যাপার ভাই, যে উনি কোনো বাসায় বাচ্চা থাকলে যদি বাসায় বাচ্চা থাকে বাচ্চা মারা যেত, কিন্তু উনি যদি খাবারের ক্ষুধার তাড়নায় যদি এমন কোনো বাড়িতে যেতেন যে বাড়িতে কোনো সন্তান নাই, নিঃসন্তান দম্পতি, ওই নিঃসন্তান দম্পতির আবার সন্তান হতো। তো যার কারণে দেখা যাচ্ছে ওই যে নিঃসন্তান দম্পতি, ওনারা আবার ভালো জানতেন, ওনারাই খাবার টাবার দিতেন আর কি তাকে। এই টোটাল বিপরীত একটা ঘটনা, যে উনি যে বাড়িতে বাচ্চা আছে সে বাড়িতে উল্টা হতো। তো ওনাকে যখন আবার কালোখালিতে নিয়ে আসা হয়, নিয়ে আসার পর ওনাকে ট্রিটমেন্ট করা হয়, তো ট্রিটমেন্টও সুস্থ হচ্ছে না। তো যাই হোক, তো একদিন কোনো গ্রাম থেকে একটা খুব বড় তান্ত্রিক গোছের বা এই টাইপের আর কি একজন লোক আসেন, এসে ওনাকে দেখেই বলেন যে একে তো এই মহিলা তো স্বাভাবিক নয়, এর ওপরে ভয়ঙ্কর কোনো একটা কিছুর আসর আছে, যেই ভয়ঙ্কর কিছুটাও ভয়ঙ্করদের মধ্যেও ভয়ঙ্কর, এটা এর সাথে আছে। তো এটার থেকে তাড়াতে হবে, তা না হলে এর দ্বারা অনেক লোক মারা যাবে, বহু বাচ্চা মারা যাবে। তখন এটা কিভাবে করা যায়, কারণ এর আগে অনেক আনতে এসেছিল, কিন্তু কেউ ওনার সমস্যাটা ফাইন্ড আউট করতে পারে, কিন্তু উনি এসে এটা ফাইন্ড আউট করেন। তখন উনি ওনার কিছু নির্দিষ্ট রিচুয়াল করেন, যে ওই মহিলার সাথে যে আছে তাকে রাত্রে হাজির করা হয়। হাজির করা হলে তাকে বলা হয় যে তুমি এত এত বাচ্চাদেরকে কেন হত্যা করছো? তখন সে বলে যে এই মহিলাকে আমার ভালো লাগে, কিন্তু এর কোনো সন্তান আমি হতে দেব না, এবং এ যদি কোনো বাচ্চাদের দিকে তাকায় মায়ার দৃষ্টিতে তাকায়, সেই বাচ্চাকে আমি বাঁচতে দিব না, এই কারণে আমি বাচ্চাদেরকে হত্যা করছি। তখন ওই তান্ত্রিক বলে যে তুমি একে ছেড়ে চলে যাও। তখন সে আবার বলে যে না, আমি যাব না। তো বহু ভয়ভরি দেখানোর পরে বলে যে ঠিক আছে, আমি যেতে পারি, তবে একটা শর্ত, যে এই মহিলার যদি আবার একটা সন্তান হয়, ওই সন্তানকে আমি হত্যা করব, তারপরেই আমি যাব। আচ্ছা, এই প্রস্তাবে তো কেউ রাজি হয় না। তখন ওই তান্ত্রিক তার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ওই খারাপ যেই চিন্তা বা যেটাই থাকুক ওটাকে আটক করে, সেটাকে কোনো একটা জায়গায় উনি করে। এরপরে রাতারাতি উনি, যিনি 1 যুগ ধরে পাগল, রাতারাতি উনি ভালো হয়ে যান। আচ্ছা, উনি স্বাভাবিকভাবে ঘর সংসার করা শুরু করেন, একদম স্বাভাবিক হয়ে যান, যে উনি কোনো বাচ্চার দিকে তাকালেও আর লোক মারা যাচ্ছে না এরকম। তো এইখানে রাসেল ভাই তখন আবার ওই গ্রামে আবার অন্য ধরনের একটা ব্যবহার করতে থাকে। সেটা হলো ওই গ্রামে ওনারা রাতের বেলা, বিশেষ করে ঘরের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ ঘুমিয়ে আছে, বাচ্চা আছে সাথে, ওনারা দেখতেন যেমন পর্দার ওই পাশে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, হালকা আলোতে বোঝা যায়, ছায়া দেখা যায়। সো দেখতেন যে ওনাদের ঘরের কোনো পর্দা বা কোনো একটা জায়গায় এরকম একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছেন। সেটা নারী বেশি, নারীর মতো দেখা যায় আর কি, এরকম একটা ইয়ে। এবং ওই হাজব্যান্ড ওয়াইফ পাশে শুয়ে থাকলে একজন আরেকজনের চেহারা ভয়ঙ্কর আকৃতিতে দেখবে। আচ্ছা। দুইজনের চেহারা ভয়ঙ্কর আকৃতি দেখছে, স্বাভাবিক অবস্থায় নাই। হ্যাঁ, স্বাভাবিক না, এরকম দেখছে। তখন লোকজন বলা শুরু করে যে ওই ডাইনি মহিলা যেহেতু গ্রামে ঢুকেছে, ওই রাতের বেলায় এই ধরনের ঘটনাগুলা ঘটাচ্ছে। এবং ফাসেল ভাই ওই বাড়িতে কিন্তু ওই রাত্রে যখন মানুষ দেখত, তার সাথে সন্ধান থাকলে সে ওই সকালে মারা যেত। আবার নতুন একটা সমস্যা, যে মহিলা ওই বাড়িতে যায় না কিন্তু অন্য কোনো কারণে বাচ্চা মারা যাচ্ছে। তখন এই ঘটনা কিছুদিন চলতে থাকলো, তারপর আবার এটাও থেমে যায়। কেন থামলো এটা কেউ জানে না। কে ছিল এই ছায়ামূর্তি, কেন দুইজন একে অন্যকে দেখছে রাতের বেলা হঠাৎ করে এরকম ভয়ঙ্কর আকৃতি, এটাও কেউ জানে না। হঠাৎ করে থেমে যায়। এরপর যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে যে ওই মহিলার একটি সন্তান হয়,
যে মহিলাটা ডাইনি আখ্যা দেওয়া হয় এবং 12 বছর প্রায় পাগল ছিল, ওনার একটা সন্তান হয়। সন্তানের বয়স যখন 7 মাস থেকে 7 মাস পর্যন্ত তার গ্রোথটা ঠিক ছিল, কিন্তু তারা ওই বাড়ির সবাই খেয়াল করলেন বাচ্চার বয়স 1.5 বছর, 2 বছর, 3 বছর হয়ে যাচ্ছে, কিন্তু 7 মাস বয়সে বাচ্চাটা যতটুকু ছিল ঠিক ততটুকুই আছে। সে বাড়েও না, কমেও না, একই রকম চেহারার, কোনো বয়স, কোনো ছাপ বাচ্চার চেহারায় পড়ছে না, শরীরে পড়ছে না। তো এরকম করে রাসেল ভাই 55 বছর, ওই 7 মাস বয়সী বাচ্চা 55 বছর একই রকম ছিল। ওই মহিলা মানে বৃদ্ধ হয়ে গেছে, তারা অন্য সন্তান হয়েছে, তারা মারা যায় নাই, তারা বড় হয়েছে, তারা বিবাহ শাদী করেছে, তাদের সন্তান হয়েছে। ওই ছোট্ট ওই 7 মাস বয়সেকে তারাও লালন পালন করেছে। মানে 2000 হয়তোবা 3-4 সাল বা এই টাইপের কোনো একটা সময় ওই 7 মাস বয়সে ওই বাচ্চাটা মারা যায়। আচ্ছা, তো এই যে বাচ্চাটা বড় হলো না, ছোট থাকলো, ওই রকমই থেকে গেল। ওই রকমই থেকে গেল, এটার কোনো ব্যাখ্যা আসলে পাওয়া যায়নি। এটা ওই এলাকায় সবাই জানেন। হ্যাঁ, এটা ওই এলাকায় সবাই জানেন। আর ওই মহিলার যিনি হাজবেন্ড ছিলেন, যখন ওই মহিলা ভালো হয়ে গেলেন, সমস্যা শুরু হলো ওই হাজবেন্ডের সাথে। আচ্ছা। সেটা হলো, দেখা যাচ্ছে রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ ঘরের দরজা বন্ধ, কিন্তু ওনার হাজবেন্ড বাড়িতে নেই। আচ্ছা। কোথায় গেল? মানে সারা গ্রামে নাই, কোথাও নাই। 3-4 মাস পর হঠাৎ খবর পাওয়া গেল ওনার হাজবেন্ডকে পাওয়া গেছে। কোথায়? সিলেট। কোথায় পাওয়া গেছে? চট্টগ্রামে। কোথায় পাওয়া গেছে? রাজশাহীতে। তো ওনার হাজবেন্ডকে যখন বাড়িতে নিয়ে আসা হয়, তখন ওনার হাজবেন্ড বলেন যে হঠাৎ করে আমার মনে হলো কি ব্যাপার, আমি এখানে কেন? উনিও মানসিকভাবে জিজ্ঞেস করলেন যে আশেপাশের লোকের কাছে যে আমি এখন কোথায়? আপনি তখন সিলেটে, তো আমার বাড়িতে অমুকখানে এখানে কিভাবে চলে আসলাম? তখন ওখানকার লোকজনই ওনাকে আমার বাড়িতে পাঠিয়ে দেয়। উনিও যতদিন জীবিত ছিলেন ঠিক এইভাবে উধাও হয়ে যেতেন। কিন্তু সর্বশেষ যখন উনি উধাও হয়ে যান, তাও আজ থেকে কমপক্ষে 30-40 বছর আগে, যখন শেষ পর্যন্ত উধাও হয়ে যান, পরে আর উনি যে কোথায় গেছেন আর কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। উনি আদৌ জীবিত আছেন কিনা। কিন্তু এই যে ঘটনাটা কেন হলো, ওই গ্রামে রাতের অন্ধকারে এই যে একজন পাশাপাশি শুয়ে আছে, একজন আরেকজনকে ভয়ঙ্কর চাকরি দেখত, একটা ছায়ামূর্তি দেখত, বাচ্চা মারা যেত, এটা আবার কে করছে? হ্যাঁ, ওই বাচ্চাটি কেন 7 মাস বয়স থেকে আর বড় হয়নি? 55 বছর একই রকম ছিল। খুব অদ্ভুত। এইটার কোনো ব্যাখ্যা বা এইটার কোনো আজও পাওয়া যায় নাই এলাকায়। এটা খুবই একটা পরিচিত ঘটনা আর কি। আজকে লিসেনারদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তো সেরকম একটা মুহূর্তে আপনার কাছে একটা ঘটনা শুনি আমরা। কেমন, কোথাকার ঘটনা সেটা আমাকে একটু প্লিজ বলবেন। ভাই, এটা ইন্ডিয়ার নৈনিতলের। এটা হচ্ছে ইন্ডিয়ার নৈনিতলের ঘটনা। আচ্ছা। আমাকে বলেছে বিনা। জি, তো ওরা সিলেট নিবাসী। তো ওর বোন একসময় আপনার নাইথলে পড়তে গিয়েছিল আর কি। আচ্ছা। এবং সেখানে থেকে সে কিছু ইনসিডেন্টের শিকার হয় এবং সেটাই হচ্ছে ঘটনা আর কি। আচ্ছা। তো শুরু করি। জি প্লিজ। আচ্ছা। তো মিনার যে বড় বোন ছিলেন, ওনার নাম সঙ্গতের কারণে আমি গোপন রাখছি। উনি গিয়েছিলেন ভারতের ন্যায়নিতালে পড়াশোনা করতে। আচ্ছা। তো একলা জানান, ফার্স্টের সাথে কেউ নাই, গার্জিয়ান নাই এবং ইয়াং, তার কাছে একটু আজবই লাগতো আর কি। জায়গাটায় থাকতে একটু অস্বস্তি ফিল করতেন। আচ্ছা। তো এবং ওই জায়গাটা নাকি একটু আপনার পাহাড়ি টাইপের ছিল আর কি, জায়গাটা এরকম একটা। তো একদিন সন্ধ্যায় কোনো একটা কারণে কয়েকটা বন্ধুর সাথে আর কি তারা একটা ক্যাফের মধ্যে আড্ডা মারতে যায় আর কি। তো সেখানে আড্ডা শেষে যখন বাড়ি ফিরছে, আরেকটা বান্ধবী ছিল সাথে। সে আসার পথে কিছুটা এসেই বলে তার একটা জরুরি কাজ পড়ে যায়, ফোন আসে এবং সে বলে যে আমি চলে যাব, তুই একা যা। বলে আমি কিভাবে যাব একা, আমার কাছেই যাওয়ার রাস্তাটাই ভয় লাগে, কেমন এরকম রাস্তাঘাট। বলে না তুই যা, আমার কাজ আছে, সেই যেতেই হবে, তার একটা বিশেষ কাজ পড়ে যায়। তো সবকিছুর পরে তার একাই ফিরতে হয় ওখান দিয়ে। আচ্ছা। তো সে যখন আসছিল, তো রাস্তাটার মধ্যে একটা জায়গা পর্যন্ত এসে তাকে একটা সে একটা স্কুটি কল যে আপনার যেটা সিএনজি টাইপের যেটা, আর ওই জিনিস পর্যন্ত সে পায়। তারপর যেখান থেকে তাদের যে ডরমিটরি ছিল, সেটা বেশ বড় একটা ওয়াকিং ডিস্টেন্সের রাস্তা, হেঁটে যেতে হয় আর কি ওই পর্যন্ত। সামহাও এটা যেতে চান না আর কি, স্কুটারটা যেতে চান না আর কি। আচ্ছা, তো সে নেমে ওখান থেকে হেঁটে যেতে থাকে। এর মধ্যে ধরেন রাত ঘনিয়ে আসছে, আপনার সন্ধ্যাটা বেশ গাঢ় হয়ে গেছে। তো হেঁটে আস্তে আস্তে একটা বাঁকের কাছে যখন সে আসে, হঠাৎ করে সে দেখে যে ওই পাশের বাঁকের মধ্যে পাশে যে ঢোক অনেক কিছু একটা নড়ছে। আচ্ছা, এবং বেশ তীব্র ধূপের গন্ধের মতো একটা গন্ধ পাচ্ছে স্যার, গন্ধ পাচ্ছে। তো সে একটু থমকে দাঁড়ায়, একটু ভয় পায়, চিন্তা করে যে কি ওখানে কোনো পশু পাখি বা কিছু একটা। প্রচণ্ড ভয় পায় আর কি। এবং আসলে ও আবার খুব একটা দোয়া দুরুদে অভ্যস্ত মানুষ ছিল না। তো ভয় পেয়ে সে সৃষ্টিকর্তাকে স্মরণ করে ঠিকই, বাট ওরকম কিছু চিন্তা করে না আর কি।
আচ্ছা। তো এই অবস্থায় হঠাৎ করে সে খেয়াল করে যে একদম মানে জায়গাটা এরকম যে ঝোপের পাশে খালি রাস্তা আর কি, মানে ওই মাঠের মতো আর কি। এই পাশে ঠিক ঝোপের ভেতর থেকে কালো রঙের, একদম কুচকুচে কালো রঙের একটা নারী মূর্তি বের হয়ে আসলো, যার চোখ দুটো লাল। আচ্ছা। হ্যাঁ, এবং মানে মুখটা মানে খুব বিট ঘুটে টাইপের আর কি। এবং ঠিক তার সামনে এসে দাঁড়ায় যে আরেকটা লাফ দিয়ে রাস্তার ওই পাশে চলে গেল। আচ্ছা। এবং যাওয়ার সময় তার দিকে তাকায় একটা ভেঙেই দিয়ে গেছে, এবং চুল, তার মাথা ভর্তি চুল, উস্কো খুস্কো, এবং এটা দেখে সে ওখানে ফেন্ট হয়ে যায় আর কি। সে মেন্টালি এমনভাবেই সে স্পেন্ট হয়ে যায়। তো যাই হোক, পরবর্তী সে যখন নিজেকে আবিষ্কার করে তখন হচ্ছে হসপিটালে, সেকার লোকাল হসপিটালে, এবং গায়ে প্রচণ্ড জ্বর, এবং তাকে ওখানকার নার্সরা বলে যে তোমাকে নিয়ে আসছে, তোমাদের কলেজেরই মানুষজন ভর্তি করছে, সামহাও তোমাকে রাস্তায় পাওয়া গেছিল, এরকম আর কি। তো যাই হোক, তো এর পর থেকে ওনার এই প্রবলেম শুরু হয়। প্রবলেমগুলো কি, উনি যখন দেশে আসছিলেন এই অসুস্থতার পর কিছুদিন দেশে এসে উনি থেকে গেছেন, তখন কোনো সমস্যা উনি ফিল করেন নাই অ্যাকচুয়ালি। আবার যখন উনি ইন্ডিয়ায় ফেরত যায়, তো উনি রাতের বেলা খেয়াল করত যে যখন ঘুমায় আছে এরকম একটা সময় মনে হতো ওনার সাথে ফিসফিস করে কেউ কথা বলতেছে। আচ্ছা। হ্যাঁ, মানে এটা উনি ঘুমানোর সময় ঘুমের মধ্যে এরকম ফিসফিস কথা খেয়াল করত। তো একদিন সে এরকম মানে হঠাৎ করে চোখ মেলে দেখে যে তার রুমের মধ্যে কেউ একজন বসে আছে, এবং সে তখন ওই মূর্তিটাকে ঠিক চিনতে পারে যে জাস্ট ব্ল্যাক মূর্তি যেটাকে সে দেখছিল রাস্তার মধ্যে, সেই জিনিসটাই তার যে পড়ার টেবিল আছে সেখানে বসে আছে, পা দুলাচ্ছে এবং ফিসফিস করে তাকে কিছু বলছে। এবং ফিসফিস করে যে কথাগুলো বলতেছে অস্পষ্ট কথা, এবং মানে খুব দুর্বুদ্ধ ভাষা, কোনো এরকম কিছু, এবং সে প্রচণ্ড ভয় পায় ঘুমের মধ্যে, এবং তার জ্বর কাল চলে আসে এবং সে কোনো মতে আর কি ঘুমায় যায় ওখানে আর কি ওই দিন। তো এরপর সে জিনিসটা শেয়ার করে বন্ধুদের সাথে, তার যারা ক্লোজ ফ্রেন্ড, যে আমি এরকম ভয় পর তো এরকম অসুস্থ ছিলাম, দেশে গেছিলাম, এসে তো ফ্রেন্ডরা তাকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি যেখানে থাকো তোমার যে পাশের যে মেয়েটা আছে তোমরা একসাথে বেড নিয়ে থাকো। আচ্ছা, তোমরা আলাদা বেডে থেকো না, তুমি ভয় পাচ্ছ যে, বুঝতেছি আর কি প্রবলেমটা। তো সে ডিসকাস করে, বাট অ্যাকচুয়ালি সামহাও মানে পাশের জন তার সাথে থাকতে রাজি হয় না আর কি, এরকম কোনো কন্ডিশন হয় না। তো এর পরে যে সমস্যাটা হয়, সে মাঝে মাঝে সিজার হওয়ার মতো ব্যাপার আসে রাসেল ভাই, যেটা আমরা মানে মেডিকেল টার্মে সিজার বলি, মানে ভৃগি রোগের মতো মুখ ফেনা আসে, এরকম কিছু ব্যাপার। এবং এর পরের যে স্টেপটা হয় সেটাতে হচ্ছে সে ওই দুর্বোধ্য ভাষায় কথা বলে, সেটা কেউ বুঝতে পারে না। বুঝতে পারে না, এবং মানে ওই সিজার অবস্থায় সে কথা বলতে থাকে। এই যে কথাটা বলে, এটা কি একা একা বলে? না, সবাই শুনতে পারে। সবাই শুনতে পারে, আশপাশে থাকে, এবং তারা বোঝে যে তার এবং গায়ের বডি টেম্পারেচার খুব বেড়ে যায়। ঠিক আছে, তো ওইখানে যে চিকিৎসার ব্যাপার আসে, তখন তারা ও তার বান্ধবীরা তার প্যারেন্টসকে ডাকে, এবং প্যারেন্টসের মধ্যে আসে আর কি বাবা মা আসে, ভাই বোন, গানানে বাবা মা এসে তখন দেখে যে প্রথমে ওইখানেই তাকে সুস্থ করার একটা চেষ্টা করে যে কি করা যায়। তো সেখানকার একজন পুরোহিত টাইপের একজনকে নিয়ে আসে আর কি। আচ্ছা। তো সে এসে একটা রিচুয়াল এরকম করে, সে বলে যে রোগীকে দেখেই বলে যে এর শরীরের মধ্যে তো একটা দেবী ভর করছে, একটা মানে তাদের যে কোনো একটা দেবী ভর করছে আর কি তার শরীরে। তো এটা শুনে বলে যে এভাবে কিভাবে ভর করে, এরকম বলে যে এটা হচ্ছে সে এরকম সন্ধ্যার সময় যাচ্ছিল, সেই ক্রসিংয়ের রাস্তার মধ্যে সে পড়ে গেছিল, এবং তাকে সে চুজ করছে, সো সে নিয়ে যাবে তাকে, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার। তো তারা অনেক বাসার ফ্যামিলি মানুষ খুব টেন্স, বাট তারা এটাতে মানে আসলে বিশ্বাস করে না। হ্যাঁ, বিশ্বাস করে না। তারা মনে করে যে এটা নিশ্চয়ই কোনো মেডিকেল প্রসিজার আছে, বা মেয়ে অসুস্থ হয়েছে, তারা দেশে নিয়ে আসে, বাংলাদেশে ফেরত দিয়ে আসে তাকে। পড়াশোনা মোটামুটি তখনই বন্ধ দিয়ে দেশে নিয়ে আসে। দেশে এনে তারা অনেক রকম ট্রিটমেন্টের চেষ্টা করে। আসলে মেডিকেল ট্রিটমেন্টে আসলে এটাকে সিজার ছাড়া তারা কিছুই বলছে না। বাট সিজারের সময় তার এই দুর্বোধ্য ভাষা, গায়ের টেম্পারেচার প্রচণ্ড বেড়ে যাওয়া, এবং বিভিন্ন রকমের মাঝে মাঝে দেখা যাচ্ছে রাগী আচরণ করত, বা হাত পা দিয়ে লাথি দিয়ে ফেলে দিচ্ছে, এবং অনেকেই তাকে সাজেস্ট করে যে একে মেন্টাল হসপিটালে পাঠায় দেন। আচ্ছা, আপনার বাবা মা তো সেটা করবে না, কারণ সে একটা পয়েন্ট ওরকম থাকলেও দেখা যাচ্ছে 2-1 ঘন্টা পর ঠিক হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এবং দেখা যেত
তার কিছু এটাতে অস্বাভাবিকতাটা সবচেয়ে বেশি আপনার কোন জায়গায় মনে হয়েছে? আমার কাছে অস্বাভাবিকতা মনে হচ্ছে যে একটা সিজার হয়, মৃগী রোগ যার হয়, সে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে, মুখ দিয়ে উঠছে, তাকে অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশে লোকাল ট্রিটমেন্ট আছে, আমাদের জুতা শুকিয়ে দিচ্ছে বা কিছুতে সে ঠিক হয়ে যাচ্ছে বা সামথিং লাইক দ্যাট। কিন্তু এখানে যেটা হচ্ছে যে তার বডি টেম্পারেচার চরমভাবে বেড়ে যাচ্ছে, সে দুর্বোধ্য ভাষায় কথা বলছে, তার মধ্যে একটা পার্সোনালিটি গ্রো করছে এবং সে মাঝে মাঝে সেই অবস্থায় সে তার অ্যাঙ্গারটা বের হয়ে আসছে। আচ্ছা, থিংস লাইক দ্যাট। এবং তাকে সাইকিয়াট্রিস্টটা কিন্তু এরকম তাকে বলতে পারতেছে না যে হোয়াটস দ্য রিজন, এবং জিনিসটা জেনে জেনে ওয়ার্ডস হওয়া শুরু করে। এমন আবার তার মধ্যে কিছু অস্বাভাবিকতা, সে একা একা থাকা পছন্দ করে, এমন দেখা যাচ্ছে যে সন্ধ্যার সময় খুব সাজগোজ করে, মানে সে একটা ডিফারেন্ট পার্সনে রূপান্তরিত হয়েছে। পরে বুঝতে পেরেছি এমন সময় তাদের দেখা মেলে ওখানকার একজন বড় পীর সাহেব টাইপের একজন মানুষ, দরবেশ টাইপের, তার সাথে দেখা হয়, কথাবার্তা বলে, ওনাকে বলে যে সেই তো উনি ওর চিকিৎসার দায়িত্ব, এবং উনি একটা ইটস লাইক আপনার যেটাকে বলা হয় রোকেয়া, আপনার জিন ছাড়ানো জিনিস উনি আবেদন করে। উনি যেটা বলেন যে ওর মধ্যে একটা কিছু এসছে, সুপার ন্যাচারাল থিং। এটা উনি কথাটা উল্লেখ করেন নাই, বলতে এটাও বলে এরকম কিছু নেই যে সেই করবে, বা ওরকম কোনো দুষ্টু দেবীও যদি তারা জিন মনে করে থাকে সেরকম কিছু হতে পারে। যাই হোক, রোকে আর তারা আয়োজন করে তার এটা ছাড়ানোর জন্য, এবং যেদিন এটা আয়োজন করে বলে যে অমুক দিন ঠিক মাগরিবের নামাজের পরে তাকে নিয়ে আসবেন, অমুক জায়গায় এটা ছাড়ানো হবে। তো তাকে যখন নিয়ে আসে, আসেল ভাই বলছে যে কেউ আসবে না তার সাথে, তার বাবা এবং তার মা দুইজন আসতে পারেন। তো তাকে যখন নিয়ে আসছে বাসায়, সে খুব স্বাভাবিকভাবে ওই দরবেশের যে কামরা যেখানে সে এটা করবে আর কি, প্রসিজারটা করবে আর কি, সিজেম যদি বলি, সে ওখানে ঢুকল। দরজা দিয়ে ঢোকার সাথে সাথেই সে একটা পুরা রাগী মানুষে পরিণত হয়েছে। উঠে সে প্রথমে লাথি দিয়ে সামনে তার ওই যে একটা আগরবাতির দানি মতো ছিল সেটা ফেলে দিছে, এবং গালাগালি শুরু করল তার দরবেশ ইচ্ছা মতো। দরবেশ বলল, আপনারা এটাতে ইয়েন না, আপনি বসেন, সে গেটের বাইরে যেতে পারবে না, ঠিক আছে? এবং সে তখন কথাপথন শুরু করল তার সাথে, এবং ঠিক ওই স্টোরিগুলা কিন্তু বলা শুরু করছে। রাসেল ভাই সেই মেয়েটা যে লাইক আ ডিফারেন্ট পার্সন টকিং টু ইন ফ্রন্ট। আচ্ছা, বলতেছে আমি অমুক, আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, সে আমার সামনে পড়ছে এবং তাকে আমি চুজ করছি, এবং আমি ওর সাথে থাকব সারা জীবন, আমাকে কখনোই তোমরা ছাড়াতে পারবে না, আমি ওকে ছেড়ে যাব না, এবং আমি এরকমই থাকব। তো অনেক চেষ্টা করছে ওই যে যিনি দরবেশ ছিলেন, তিনি বিভিন্ন রকমের তার যে তোয়া বা ওনার যে প্রসিজিয়ারগুলো বিভিন্নভাবে কথা বলে। এগুলো বিভিন্ন লেয়ার আছে রাসুল ভাই, বা বিভিন্ন স্টেজ আছে এক্সোসিজমের। আমাদের রোকেয়া যেটা মনে হয়, কিন্তু বিভিন্ন স্টেজ আছে। এটা যদি সঠিকভাবে পারফর্ম না করা হয় তাহলে যায় না। আমি ঠিক কয়েকদিন আগে জানতে পারলাম আমার আছে অনেক এই এক্সোসিজম সঠিকভাবে হয় না। এটার কারণ হচ্ছে এই যে জিনগুলা বা যেই এন্টিটিসগুলা আসে, তাদের মধ্যে অনেকে থাকে অনেক অনেক বয়স্ক, তাদের অনেক সহ্য করার ক্ষমতা থাকে, তারা সহ্য করে নেয়। মানুষ যেমন ব্যথা পেয়ে সহ্য করে ফেলে, ঠিক কাইন্ড অফ লাইক দ্যাট। এটা অনেকে বিশ্বাসের ওপর বা ওই মানুষের কামিলিতের ওপর নির্ভর করে যে ছাড়ায়। এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে তথ্যটা পেলাম খুব 2-1 দিন আগে। যাই হোক, এনিমেজ, তো উনি অনেক চেষ্টা করেন, অনেক চেষ্টা করে। এক সময় সে পেইন্ট হয়ে যায়, পেইন্ট হওয়ার পরে তাকে নিয়ে আসে, বাসায় আনার পরে সে সুস্থ, ঠিক না? তার মধ্যে যে ওই অস্বাভাবিকতা, সিজার এখনও আসে, এখনও মাঝে মাঝে তার মধ্যে এই জিনিসটা আসে, এবং সে পড়াশোনার করতে পারেনি, সে এখনও আছে, বাট খুব কম বয়সে, অনেক বয়স হয়ে গেছে, দেখলে মনে হয় যে বয়সটা অনেক বেশি, এবং এখনও কিন্তু অস্বাভাবিক তার আচরণ ভেতরে আছে রাসেল ভাই। আচ্ছা, ভাবেই ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের আজকের ঘটনায়, আবারও চলে যাব আমাদের আজকের ঘটনায়, তার সেকেন্ড স্টোরি শোনার জন্য শনিবার। ধন্যবাদ রাসেল ভাই। এখন যে ঘটনাটিটা আমি শেয়ার করব, সেটি আমার এক ছোট ভাই তৌফিক ওমর সজীব, তার মামার সাথে, তার মামার কাছ থেকে ঘটনাটি শোনা আর কি। তো উনি যেখানে কাজ করতেন, এবার একটা রিসার্চের কাজে উনি মুন্সীগঞ্জের বিক্রমপুরের দিকে যান। তো ওনার সাথে এক বন্ধুও যান, ওনার বন্ধু রিসার্চের সহযোগী হিসেবে। তো ওনারা যেহেতু গ্রাম অঞ্চলে রিসার্চটা করছিলেন রুরাল ডেভেলপমেন্টের উপরে, তো ওখানে গিয়ে ওনারা জানতে পারলেন যে ওই গ্রামে অনেক পুরাতন একটা বাড়ি আছে,
পরিত্যক্ত একটি পুরাতন বাড়ি, জমিদার বাড়ির মতো আর কি, অনেক বড়। তো ওখানে মানে খুবই হন্টেড একটা বাড়ি ওটা। এবং এটা এক কথা ওখানে প্রচলিত আছে যে ওই বাড়িতে যে সাহস করে রাত থাকতে গিয়েছে সে আর সকালে ফেরত আসেনি, তার লাশটা ওখানে পাওয়া যেত, ওই বাড়িতেই পাওয়া যেত। তো তখন ওই যিনি রিসার্চের কাজে গিয়েছিলেন উনি আবার এগুলো বিশ্বাস করতেন, কিন্তু ওনার বন্ধুদের সাথে গিয়েছিল, উনি আবার এগুলো বিশ্বাস করতেন না। কেন? উনি বিদেশে পড়াশোনা করেছেন, এগুলোতে ওনার কোনো বিশ্বাস নেই। তো উনি বললেন যে ঠিক আছে, আমি রাত থাকব, দেখি কি হয় ওখানে। তো ওনারা খোঁজ খবর নিলেন আগে প্রথমে যে ওই বাড়িতে আসলে কেউ কিছু দেখেছে কিনা, কতটুকু জানে। তো ওই বাড়িতে আসলে অতীত ইতিহাস সম্পর্কে শুধু এতটুকু জানত। জমিদাররা ছিলেন, পরবর্তীতে ওনারা চলে গেছেন, মানে আমাদের পার্শ্ববর্তী দেশে পরে চলে গেছেন। কিন্তু ওখানে কেন হন্টেড এই বিষয়ে কিছু জানা যায় না, একদম রহস্যময় একটা জায়গা। যে আমরা তো অনেক কিছু কারণ খুঁজে পাই এটা এই কারণে হন্টেড, কিন্তু ওটার কোনো কারণ খুঁজে পাই নাই কেউ। আচ্ছা, এবং ওখানে যে লাশ কয়েকটা পাওয়া গিয়েছিল, যারা সাহস হয়ে থাকতে গিয়েছিল, মানে প্রত্যেকেরই লাশ একই রকম অবস্থায় পাওয়া গেছে। সেটা হচ্ছে ওখানে একদম পরিত্যক্ত ভাঙা একটা রকিং চেয়ারের মতো চেয়ার ছিল। প্রত্যেককেই ওই চেয়ারের ওপরে পাওয়া গেছে এবং চোখ খোলা অবস্থায়, মৃত অবস্থায় পড়ে আছে কিন্তু চোখ খোলা অবস্থায় রকিং চেয়ারের ওপর বসা, এবং এমন আতঙ্ক চোখের। খুবই অদ্ভুত ব্যাপার কিন্তু এটা। রকিং চেয়ারের ওপরে সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং প্রত্যেকের চোখ খোলা এবং চোখে মুখে প্রচণ্ড আতঙ্কের ছাপ, ওই অবস্থায় মারা গেছে। এখন ওনারা যে কি দেখেছেন এটা কেউ, কারণ ওনারা যদি জীবিত থাকতেন তাহলে হয়তোবা জানা আছে ওনারা কি দেখে মারা গেছেন। আচ্ছা, যাই হোক, তো তারপর ওনার ওই বন্ধু চিন্তা করলেন যে উনি ওখানে থাকবেন, যে দেখব আসলে ওখানে কি হয়। তো যেভাবে সেই কাজ, উনি সন্ধ্যার রাতের বেলা চলে গেলেন ওখানে। ওনার বন্ধু আগে এগিয়ে দিলেন আর কি। যিনি রিসার্চের কাছে গিয়েছিলেন উনি এগিয়ে দিলেন। উনি বারবার মানা করেছিলেন থাকার দরকার নাই, কিন্তু উনি কথা শোনেননি, উনি সেখানে গেলেন আর কি। আচ্ছা, বলেছিলেন যে তুমি ভোরবেলা চলে এসো। তো ভালো কথা, উনি ভোরবেলা সত্যি সত্যি গেলেন আর কি ওখানে। আচ্ছা, ফজরের আজানের পরপরই উনি ওখানে চলে গেলেন। যাওয়ার পর ডাকাডাকি করে দেখলেন ঠিক ওনার বন্ধু ভিতর থেকে বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে বলছে যে এই প্রথম আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক হন্টেড প্লেসে রাত কাটিয়েছি ভূত দেখার জন্য, এই প্রথম ভূত দেখলাম। উনি বলছে যে কি দেখলেন, সে আবার প্রশ্নটি করছে, আপনি ওখানে কি দেখলেন? সবাই মারা গেল, তুমি মারা গেলে না, ঘটনা কি? তখন উনি বলছে যে ওখানে রাত্রেবেলা, অনেক রাত্রেবেলা হঠাৎ দেখি খটখট শব্দে দরজা খুলে গেল। একজন লোক আসলো, সাদা পাঞ্জাবি পরা একজন লোক আসলো। আসার পরে আমার নাম জিজ্ঞাসা করল। নাম জিজ্ঞাসা করার পরে তখন ওই লোকটি একটা চেয়ারের ওপরে বসে আমার সম্পর্কে অনেক কথা জিজ্ঞাসা করল। আমার কাছে মনে হলো না যে উনি ভূত বা এই গোছের কিছু, খুব সুন্দর করে কথা বলল। কথা বলার পরে উনি আমাকে বলল, তুমি এই রকিং চেয়ার উপর বসো, আমি তোমার জন্য একটু রাস্তা নিয়ে আসি। তখন আমিও রকিং চেয়ারের উপর বসলাম। রকিং চেয়ার উপর বসে আমি ঘুমিয়ে গেলাম। পরে দেখি ফজরের আজান দিয়ে দিছে, আর তুমিও আমাকে ডাকাডাকি করছো। আমি বের হয়ে আসলাম, এই হলো ঘটনা, এই হলো আমি দেখেছি। তখন বলল যে এ তো একদম সাধারণ ঘটনা। তো বলল যে এখন তো ফর্সা হয়ে গেছে, যাও তুমি একবার ওই রকিং চেয়ারটা দেখে এসো, ভিতরে যে আমি যেখানে সারা রাত বসেছিলাম বা যেখানে লাশ টাশ পাওয়া যায় ওখানে দেখে এসো, একবার দেখে আসো আর কি। তো উনি চিন্তা করলেন ঠিক আছে, তো বললেন যে তাহলে তুমিও আসো আমার সাথে। উনি আবার বলে না, আমার একটু বাইরে কাজ আছে, সারা রাত রকিং চেয়ারের ওপর বসে আমার কোমর ব্যথা হয়ে গেছে, আমি একটু হাঁটাহাঁটি করি, তুমি গিয়ে দেখে আসো। উনি আর গেলেন না সাথে। তো যাই হোক, ওই যে রাত্রে ছিল উনি গেলেন না, কিন্তু অন্য লোক যিনি দেখতে এসেছিলেন তার বন্ধুকে উনি ভিতরে ঢুকলেন। উনি ভিতরে ঢুকে ওই বাড়িটার দোতলায় রকিং চেয়ারটা ছিল। তো উনি ভিতরে ঢুকেই সাংঘাতিকভাবে উনি একটা আঘাত পেলেন। সেটা হলো উনি দেখলেন ওই রকিং চেয়ারের ওপরে একটু আগে যার সাথে কথা বলে এসেছে ওনার বন্ধু, সেও একদম সেম অবস্থায়, চোখে মুখে আতঙ্ক, চোখ বড় বড় করে তাকিয়ে আছে, রকিং চেয়ার ওপরে হেলান দিয়ে মৃত অবস্থায় পাওয়া গেল। আচ্ছা, এর পরে উনি চিৎকার দিয়ে ওখান থেকে বের হয়ে আসার পরে বাইরে উনি সেন্সলেস হয়ে পড়ে যান।
পরবর্তীতে গ্রামের লোকজন ওনাকে পরে উদ্ধার করে, লাশ উদ্ধার করা হয়। তো পরবর্তীতে এইটাই ছিল রাসেল ভাই ঘটনা। কিন্তু সত্যিকার অর্থেই যে আসলে এই জকিং চেয়ারে বসার পরে কেন ওখানে বসত, ওখানে বসার পরে কি দেখত, কি এমন ভয়ঙ্কর জিনিস সে দেখত যার ফলে সাথে সাথে মারা যেত, এটা কিন্তু কখনোই জানা যায় নাই। আর পরবর্তীতে ওই বাড়িটা তো এমনিতেই পরিত্যক্ত ছিল, পরে গভর্নমেন্ট সেটাকে খাসজমি হিসাবে সেটা অ্যাকোয়ার করে নেয়। পরবর্তীতে ওই বাড়িটা ভেঙে এখন আমি শুনেছি ওখানে সরকারি কিছু স্থাপনা নির্মিত হয়েছে। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা, কিন্তু এটা রহস্য উন্মোচিত হয় ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন চলে যাব আহমেদ বাবুর কাছে। আমাদের পরবর্তী স্টোরিটা হসপিটাল স্টোরি, রাইট? ওকে, হ্যাঁ, এটা হসপিটাল স্টোরি। আমিও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আমরা মানে ডিসেম্বরের পরে আমাদের এটা কন্টিনিউ করা উচিত। অবশ্যই, কারণ আমাদের দেশ এবং যাদের রক্তের বিনিময় আমরা দেশটা পেয়েছি, সবাইকে শ্রদ্ধাঞ্জ করা উচিত। ওকে রাসুল ভাই, এটা একটা হসপিটালের কাহিনী। যিনি বলেছেন তিনি এখন বৃদ্ধ, আসলে সম্ভবত আমাদের দেশ স্বাধীনের সময়কার বা তারও আগের কাহিনী, কোনো একটা সময় বেশ পুরনো। তো যাই হোক, তখনকার সময় সুযোগ সুবিধা খুব কম ছিল এবং মানুষ ছোটখাটো অসুখ হলে হাসপাতালে যেত না। কিন্তু ওনার কোনো একটা প্রবলেমের কারণে, সেটা সম্ভবত ওনার লাংস ঘটিত কোনো সমস্যা, ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ঢাকারই একটা কোনো হাসপাতাল, এবং জায়গাটা সম্ভবত মিরপুরের কাছাকাছি কোথাও, আই ডোন্ট নো, ওই সময় আসলে একটু লোকেশনটা বলে। ওকে, এনিওয়ে, তো উনি হাসপাতালে ভর্তি অবস্থায় যখন যান, ভর্তি হওয়ার সময় যান, তখন যদিও তখনকার আপনার দেখা যাচ্ছে যে সিট অ্যাভেলেবিলিটির ব্যাপারটা নিয়ে এত ঝামেলা হতো না, কিন্তু উনি বেশ ফাইস করেন। ওই সময় ওনার থাকতে হবে কিছুদিন কেবিন, ওরকম পান না। তবে দেখা যাচ্ছে অনেক কথাবার্তা বলার পরে বা অনেক তদবির করার পর ওনাকে একটা ঠিক ওয়ার্ডে দেওয়া হয়। কিন্তু আশ্চর্য ব্যাপার রাসেল ভাই, সেই ওয়ার্ডটার মধ্যে 4টা বেড, 4টা বেডে 3টেই খালি। এতক্ষণ কিন্তু কথা হচ্ছিল ওনাকে সিটই নেই, কিন্তু পরে দেখা গেল 4টাই খালি। আচ্ছা, তো ওখানে দেওয়া হয়, তো উনি একটু আশ্চর্য হন যে কি ব্যাপার, এত ওয়ার্ড নিয়ে এত ঝামেলা হয়েছে আমাদের। তো যাই হোক, ওখানে ভর্তি অবস্থায় থাকেন, ওনার রেসপিরেটরি প্রবলেম, উনি শুয়ে আছেন। তো যখন আস্তে আস্তে সময় পার হচ্ছে, ওনার সাথে যে মানুষটা ছিল সে চলে গেছে সন্ধ্যার সময়, উনি একলা হয়ে গেছেন। বেচারা আসলে তখন থেকে উনি একটু একলাই মানুষ আর কি, খুব একটা ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ, যে অনেক মানুষ ওনাকে খেতে থাকে এরকম কিছু। যাই হোক, তো রাত হয়ে গেছে, উনি হাসপাতালে আছেন, রাতে খাবার দেওয়া হয়েছে, ওয়ার্ড বয় খাবার দিয়ে গেছে, উনি খেয়ে যে শুয়েছেন, রাত হচ্ছে, রাত গভীর হচ্ছে। একসময় ওয়ার্ড বয় এসে কি করলো, লাইট ওখানে নিভিয়ে দিয়ে একটা ছোট 25 বা 40 পর একটা ছোট বাল্ব ওখানে আপনার জ্বালিয়ে দিল। বাকি লাইট 2টা ছিল টিউবলাইট নাকি নিভিয়ে দিল। নিভিয়ে দিয়ে ওই লাইটে উনি আছেন, ওখানে শুয়ে আছেন। তো ওনার ঘুম আসছে না, গভীর রাত হচ্ছে এবং একটু পরপর কাশি আসে। আস্তে আস্তে একটা সময় যখন ওনার তন্দ্রা আসতেছে, তখন উনি হঠাৎ করে খেয়াল করলেন যে লাইটটা ছিল তখনকার সময় একটা ফিলামেন্টেড বাল্ব আছে, পিট পিট করতে 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 লাইটটা নিভে গেল, কেটে গেল, আর পুরা জায়গাটা অন্ধকার হয়ে গেল। এবং এই অন্ধকারটা যখন চোখটা সহ্য হয়ে আসে ওনার, তখন উনি খেয়াল করতেছে যে ওনার সামনে যে বেডটা আছে সেখানে একটা মানুষ বসে, অন্ধকারে মানুষ বসে থাকলে যেরকম বসে আছে, এবং উনি খেয়াল করল আস্তে আস্তে যে বাকি 3টে পেটেই মানুষ আছে, এবং টস লাইক শুয়ে আছে, সামনে জন বসে আছে এরকম। তো উনি চিন্তা, অন্ধকার মানুষ আসলো কেমনে, এবং উনি মানুষের ঠিক কি বুঝতেছেন, প্রেজেন্সটা বুঝতেন যে মানুষ আছে এখানে। এবং খুবই সে হয়ে গেছে, অবাক হয়ে গেছে যে একটু আগেও মানুষ ছিল, লাইট নিভ, এখানে মানুষ আসলো কিভাবে, এবং তার গা খাটা দিয়ে উঠছে, ঠিক আছে। এবং একটা সময় দেখলো যে একটা মানুষ হেঁটে হেঁটে ঠিক ওই ওয়ার্ডের দরজা দিয়ে আসছে, ঠিক পর্দা যেরকম নড়তেছে ঠিক সেরকম নড়ছে, মানুষ আসলে যেভাবে আসে এরকম হেঁটে 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 ওনার বিছানার কাছে আসলো, এসে ওনাকে কিছুটা ইশারা করতেছে ওখান থেকে উঠে যাওয়ার জন্য। আচ্ছা, এবং এই ভদ্রলোক তখন এত ভয় পাইছে বলার মতো না, সে মনে করেন যে বিছানা থেকে সে পড়ে গেছে, পড়াই যায়, সামথিং ইজ গোয়িং অন আর। এবং সে বিছানা থেকে পড়ে যে সে কোনো মতে উঠে রুম থেকে বের হয়ে গেছে, বের হয়ে যে দেখতেছে যে পুরা করিডরটাই ফাঁকা, কোনো মানুষ নাই। উনি হাঁটতে হাঁটতে দৌড় দিয়ে কোনো মতে আসছে নিচে, এসে ওখানে ওয়ার্ডজাইকে বলতেছে, তোমরা আমাকে কোন ওয়ার্ডে দিছো, এখানে মানুষ আছে, আমাকে কেন? ওয়ার্ড বয় কোনো কথা বলতেছে না। তো ওয়ার্ড বয় কোনো কথা বলতেছে না, সে তার যে আছে, যে থাকে, তাকে দেখা দেওয়ার জন্য বলছে। এমন একজন আসছে, এসে বলছে
বলছে কি হয়েছে, বলছে যে আমি ওয়ার্ডে দিছি, সেখানে মানুষ আছে, আমি এখানে যে কে বিছানা থেকে ওঠা দিছে, ওই লোক কোনো কথা না বলছে আপনি আমার সাথে আসেন। এসে বলতেছে যে রুমে ঢুকে বলতেছে যে লাইট আরেকটা লাগায় দাও তো, সাথে যে এসে লাইট লাগায় দিছে। ফ্লাইট টাকা তো কেউ নাই ওখানে, এবং ওনার বিছানাটাই আছে, বাকি বিছানাগুলো সুন্দর করে ফ্ল্যাট করা, আচ্ছা। মানে সুন্দর করে আপনার বিছানা মানে টাইট কভার শিট থাকে সেরকম। ওনার বিছানাটা যেভাবে উনি রেখে গেছেন ওরকমভাবেই আছে। তো উনি যে বিছানায় বসছে এবং উনি মানে খুবই মানে টেন্স যে ঘটনাটা কি, এবং লাইট জ্বালাইতেছে। তো তখন ওই ছেলেটাকে সে ডাকছে যে তুমি এখান দাঁড়া, লাইটটা নিভাও না। বলছে যে না, লাইট নিভাইতেই হবে, আমাদের হাসপাতালের রুলস, লাইট নিভাইতে হবে না। তো অনেক রিকোয়েস্ট করে যে কি কাহিনী কি, আচ্ছা। মানে আমার এরকম কি দেখছি আমি। তখন তাকে ওই ছেলেটা বলে যে এই যে রুমটা, এই রুমটাতে এর আগে মানুষ মারা গেছিল, এবং সেম নাইটে 3 জন মানুষ মারা গেছে এই রুমটাতে, সেম নাইটে 3 জন মানুষ মারা গেছে। এবং প্রায়ই হাসপাতালের মানুষ এখানে এসে দেখে, হাসপাতালের মানুষ এখানে এসে দেখে। যেখানে এসে কেউ আছে, আচ্ছা। মনে হয় যে কেউ থাকতেছে, কেউ মানে নড়তেছে বা কেউ হাঁটাচলা করতেছে। এবং এই কারণে আমরা সাধারণত এই ওয়ার্ডটাতে কাউকে পাঠাই না। রোগী রাতে ভয় পায় এবং প্রতি রাতে একটা করে লাইট কেটে যায়, মাই গড। এবং আমরা ইনস্ট্যান্ট লাইট রাখি, এবং এই কারণে লাইট আপনাকে রিপ্লেস মানে চেঞ্জ করে লাগাইতে পারছি এখানে। ওই লোক পরদিন তারকে বলে যে আমি এইখানে থাকব না, এখন অন্য কোথাও পাঠাও। খুবই স্বাভাবিক এরকম অবস্থা। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তী অতিথির কাছে চলে যাব, এবং আমাদের সঙ্গে রয়েছেন ফারনান, এবং ফারনান চমৎকার ঘটনা বলেন। এবং লাস্ট টাইম তিনি যখন এসেছিলেন তখন একটা স্টোরি তার বাকি ছিল, তারপর আজকে নতুন একটা স্টোরি মনে হয় তিনি, আমি জানি না তিনি কি ঠিক করেছেন, বাট আমরা শুনব তার স্টোরি, সেটা আমি আপনাকেও করছি। তো চলুন শুনে আসি ফারনানের নতুন স্টোরি। হ্যালো, আমি ফারহান পান, ঢাকা থেকে এসেছি। আর ভাই, আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমাদের পুরান টাকার আমাদের নিজেদের বাসার একটা ঘটনা। বাহ, চমৎকার চমৎকার, অনেক দিন পরে বাসার ঘটনা শুনছি, রাইট? হ্যাঁ সেটাই, মানে আমি নিজেও একটু সারপ্রাইজড। কিছুদিন আগেই ঘটনাটা মানে শুনি আমি। তো আমাদের বাসার ঘটনা কিন্তু ভূতের ফার্মে এর আগে আমি অনেক বলেছিলাম আমি। তো আমাদের বাসা ছিল অনেক পুরনো, পরে আমরা সেটা এখন কনস্ট্রাকশন করে নিউ একটা বিল্ডিং হচ্ছে ওখানে। তো বেশ কিছুদিন আগে স্বপ্না তো বাসার কাজ দেখার জন্য প্রায় প্রতিনিধি তো বাসায় যেতে হয়। তো সেক্ষেত্রে আমাদের বাসার যে ম্যানেজার, যে এখানে সবকিছু দেখাশোনা করেন, তো উনি একতলায় বসেন, সব মানে কাজটা উনি করেন, দেখেন সবকিছু। তো উনি প্রায় আমাদের বাসায় কনস্ট্রাকশন হওয়া অবস্থায় প্রায় 1 বছর ধরে উনি ওখানেই থাকেন, দোতলায় থাকেন, আর পুরা বাসাটা কিন্তু খালি থাকে। এখন মোটামুটি আল্লাহর রহমতে 9 তলা পর্যন্ত হয়ে গেছে, তো পুরো ফ্লোর সবই খালি, যেহেতু এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি। কিন্তু আল্লাহ ম্যানেজার সাহেব কিন্তু দোতলায় থাকেন, একাই থাকেন পুরা বাসাটা। তো উনি একদিন আগে, আমি যখন 1 সপ্তাহখানিক আগে বাসায় গেলাম কাজ দেখার জন্য, উনি আমাকে বলল যে মানে তুমি একটু বসো, তোমার সাথে একটু কথা আছে। আমি বললাম যে কি কথা বলেন। বলে যে তোমাদের বাসায় কি কোনো প্রবলেম আছে। বললাম যে আমাদের বাসায় প্রবলেম তো, বললাম যে ছোটবেলায় অনেক ঘটনায় শুনছি, আমি হালকা বললে অনেক কিছু মানে ফিলিংস মানে বুঝতে পারছি যে কিছু ছিল, কিন্তু ওরকম কিছু দেখিনি আর কি আমি নিজেও। তো সেক্ষেত্রে উনি আমাকে বলে যে না, আসলে কিছু সমস্যা আছে, কেননা আমি গত 1 বছর ধরে এখানে থাকি। যখন এই ফিলিংটা হয়ে যাওয়ার পরে দোতলায় যখন সে থাকে, উনি বলল যে মানে আমি কিছু বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছি এখানে, কিছু যেটা আসলে তোমাদের বলতে হবে এখন। তারপর আমি বললাম যে আসলে ঘটনা কি। তো উনি বলল যে আসলে ঘটনাটা হচ্ছে এরকম যে উনি অনেক 5 ওয়াক্ত নামাজি, রাত্রে নামাজ পড়েন। যখন উনি আমাদের বাসার যে মেন গেট সেগুলোকে ভালোমতো লক করে, দোতলায় উনি রুম আছে ওখানে, কমপ্লিট করা রুম, ওখানে এসে থাকেন রাত্রে। তো উনি যখন সবকিছু মানে একদম রাস্তার যে মেন গেট এবং দোতলায় যে ঢোকার যে গেট সেটাও লক করে উনি ভেতরে ঘুমায়। তো উনি রাতে যখন তাহাজ্জুদের নামাজ পড়তে যান, রাইট 12টা, 12:30, 1টা, 3টা এরকম সময়টাতে, তো 2টার দিকে। তো একদিন সে বলে যে ফজরের ঠিক আগ দিয়ে মানে 2:30, 3টা এরকম একটা সময় মনে হচ্ছে যে একেবারে 9 তলা থেকে কেউ একজন নেমে আসলো, মানে সিঁড়ি পেয়ে নেমে আসি, হাঁটার শব্দ পাওয়া যায় রাতের বেলা। আর মেন যে গেটটা দোতলায়, ওই গেটটাতে নক করে, এবং নক শুধু নকই করে না, এবং আমার আব্বুর ভয়েস নিয়ে ডাকে যে আনোয়ার সাহেব আপনি গেটটা খোলেন, আমরা আসছি, গেটটা খোলে, ঠিক আছে। তো এরকম মানে অনেক কাতর কণ্ঠে নাকি বলে যে গেটটা খোলেন। বারবার কিন্তু উনি চিন্তা করে যে এত রাত্রে কিভাবে আসলো, মানে আমার আব্বুর ভয়েস নিয়ে একবার বলছে। তারপরে বাসার যারা কনস্ট্রাকশন কাজে কাজ করতেছে আমাদের সাথে, ওনাদের কয়েকজন সুপরিচিত যারা আসেন রেগুলার, ওনাদের ভয়েস নিয়ে একবার বলতেছে যে গেটটা একটু খোলে, মানে নক করতে হবে গেট, তার মধ্যে গেটটা একটু খোলেন। মানে এমন
মনে হবে যে কেউ একজন আসছে। আচ্ছা, রাত 2টা 2:30টা বাজে, তো আসার কোনো প্রশ্নই ওঠে না। রাইট রাইট, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন আর কথা। আর যেটা হচ্ছে যে আমাদের মেন গেটও তো লাগানো থাকে, আমরা যদি আসি বা আমরা তো ফোন করে আসবো এত রাত্রে। একদম। তো উনি প্রথম একটু জিনিসটা নিয়ে চিন্তা করল। পরে একবার নাকি উনি গেট খুলতে গেছে। তো গেট খুলতে যাওয়ার পর উনি নিজেই চিন্তা করছে যে না, গেটটা আমি আর খুলব না। কেননা উনি যে সময়টা নামাজ পড়ে তখন এই সমস্যাটা হয় বারবার, ঠিক আছে? তো উনি চিন্তা করল যেগুলো তাকে ডিস্টার্ব করার জন্য হয়তোবা কিছু একটা আসে। এবং উনি আমাকে বলল যে এই যে গেটটা যে নক হয় তার আগেই মানে কোনো কিছু টেনে নিয়ে গেলে, কোনো বস্তু যদি টেনে নিয়ে যান, যেরকম একটা সাউন্ড হয় না সিংড়ায় ধাপ ধাপ করে, ওরকম সাউন্ড সে শুনতে পারে, তারপরেই এই নকটার শব্দ সে শুনে। আচ্ছা, ওটা কি আসে না আসে সেটা ওই গেটটা এখনো খোলেনি? এখনও সে জানে না যে কি আসে এক্স্যাক্টলি। তো উনি আমাকে ঘটনাটা বলে এবং উনি যেটা বলে যে আমাকে যে মনে হয় যে একেবারে ওপরের ফ্লোর থেকে সিঁড়ি দেবে ওটা আসে, সবাই লিফটের পাশে যে মেন গেটটা আমাদের, ওখানে এসে নক করে এবং আবার ওই বস্তার মতো একটা কি জানি সাউন্ডটা, যেটা আবার আন্ডারগ্রাউন্ড যে বেসমেন্ট, ওখানে চলে যায়। উনি বলে যে আমাকে যেটা বলছে যে ওনার কাছে যেটা মনে হয় যে ওই জিনিসটা সারা বছর বেসমেন্টের ভেতরে থাকে, নিচে। বেসমেন্টের ভিতরে? আচ্ছা, তো তখন আমি ওনার কাছে বললাম যে আচ্ছা, এটা আসলে কি, আমার নিজেও একদিন থাকবো। আমি এটা চিন্তা করলাম যে আমি নিজে একদিন থাকি। আসলে আমি থাকিনি ভাই, থাকার সেই ইয়াটা হয়নি, সাহসটা হয়নি, সুযোগ হয়নি। না, সাহস হয় না, সাহস তো অবশ্যই আছে, কিন্তু সুযোগটা হয়নি। আমি আসলে আচ্ছা, আর বাসায়ও যখন বলছি তখন বাসা থেকে বলছি যে কি দরকার থাকার, শুধু তো দরকার নাই এসব জিনিস। আচ্ছা, থাকতেই পারে এরকম অনেক কিছু, তাই না? খালি ডেফিনেটলি অবশ্যই ওনার এই কথা শোনার পর আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এটা তো এখন যদি থাকা সম্ভব একদিন থেকে দেখব, আর নাইলে আমি দেখি কি করা যায়। তারপরে আমি যেটা চিন্তা করলাম যে মোটামুটি কাজ দেখার জন্য কিন্তু এই ঘটনার আগে আমি বেসমেন্টে গিয়েছি অনেকবার। কি অবস্থা কাজের দেখার জন্য। আমাদের পুরান ঢাকায় আবার বেসমেন্টগুলা গাড়ি পার্কিং জন্য করা হয় না মেনলি, ঠিক আছে? এইভাবে না, রুম করা হয় কোনো গোডাউন ভাড়া দেওয়ার জন্য, ঠিক আছে? জায়গা কম তো এই জন্য আর কি। তো ওখানে 7-8টা রুমের মতো আছে বেসমেন্ট। তো আমি প্রায়ই দেখি যে এই ঘটনার আগে আমি ওখানে গেছি, কিন্তু একটা সত্যি কথা বলবো আছে ভাই, যখন আমি বেসমেন্টের ভিতরে যাই ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। মাটির নিচে গেলে তো একটু গরম লাগার কথা, তাই না? টেম্পারেচার বেশি হবে, আমার কাছে ঠান্ডা লাগে। টেম্পারেচারটা ডিফারেন্ট, মনে হয় যে ওপর থেকে নিচে ঠান্ডা বেশি, সাফোকেশন আছে কিন্তু ঠান্ডাটা বেশি, এরকম মনে হয়। ওকে, আর যখনই আমি ওখানে যাই, আগে ঘটনা শোনার আগে যেতাম, আমার একটু গুজবাম হইতো যে সঙ্গে সঙ্গে হ্যাঁ কিছু একটা একটা মনে হয় যে একটা কিছু একটা আছে, বা এরকম কিছু একটা কি আছে সেটা তো আর জানি না, একটা ফিলিংস হয় অন্যরকম যে না, এখানে কিছু একটা কেমন জানি জায়গাটা। তো বেশি কোনখানে স্টে করতে আপনার ইচ্ছা করবে না ওখানে গেলে। তো এই ঘটনাটা শোনার পরে আমি তার 2-1 দিন পরেই আমি চিন্তা করলাম বেসমেন্টে আবার যাই। ওখানে এখনও কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, লাইটও লাগানো নাই, কিছুই নাই। আমি আবার যাই, এই ঘটনাটা শোনার পরেই তো আমি যাওয়ার পরে একই রুম দেখলাম, টর্চ লাইট নিয়ে দেখলাম যে সব ঠিক আছে, ওখানে কিছু নাই, লোকটক নাই, ওখানে কাজ হচ্ছে না কোনো। আমি তখন ফিল করিনি কিছু, বাট আমার তো ঘটনাটা আমার শুনছি যে বেসমেন্টে সে যেটা ফিল করে, যে বেসমেন্টে নিয়ে রাখে ওখানে থাকে সেটা জিনিসটা। তো তখন আমি চিন্তা করলাম যে একটু ভয় কাজ করতেছি, যে কিছু না দেখে ফেলি আবার হঠাৎ করে। হঠাৎ করে দেখে ফেললে তো জিনিসটা আনইউজুয়াল, কেননা এরকম হঠাৎ করে দেখিনি কখনো আসলে। আমি তো তারপরে যেটা হলো যে আমি একটু নিজেই আর কি একটু ফানের মতোই যেটা বলতে পারেন, যে হঠাৎ করে নিজের মধ্যে মনে হলো যে আমি একটা শীর্ষ বাঁধি ওখানে, ঠিক হঠাৎ করেই, হ্যাঁ, কোনো কারণ ছাড়াই। আমার মাঝে কিন্তু এটা কোনো রেসপন্স পাই নাই, কেননা আমি গত 5-6 বছরে ভূতের সাথে ঘটনা বলা, আপনাদের সাথে বিভিন্ন ট্যুরে আমি গেছি বা ওয়ার সাথে অনেক কিছু করছি, তো আমার জিনিসগুলো এখন আর ভয় লাগে না, মজা লাগে। আমি দেখলাম যে দেখি কি কোনো রিপ্লাই আসে কিনা। যদি কিছু থাকে, বিশ্বাস করেন আশা ভাই, আমি জাস্ট একটা শীর্ষ ওখানে জাস্ট বাজালাম, তার ঠিক 5 থেকে 7 সেকেন্ড 10 সেকেন্ড কিন্তু এরকম হবে, আমার ঠিক ডান কানে মনে হচ্ছে কেউ সে ফুঁ দিল,
ঠিক আছে, কানে যদি ফু দিলে যেরকম লাগে না, ঠিক একদম ডান কানে নীল। আমি তখনই আমার রিপ্লাইটা আমি পেয়ে গেছি যে না, ইটস ওকে, এখানে আমার আর কিছুই করার দরকার নাই, আমি যেটা বোঝার সেটা বুঝে গেছি। আমি জাস্ট চলে ওপরে উঠে গেলাম। এখন আমি আর বেসমেন্টে যাইনি, এখন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ওখানে আমি আর যাইনি। তো ওই দিন আমি রিপ্লাইটা আসলে পেয়ে গেছি যে আসলেই হয়তোবা কিছু একটা আছে। ম্যানেজার যেটা বলেছেন, যেটা যেরকম কিছু একটা ওপর থেকে আসে, ছাদ থেকে আসার পর আস্তে আস্তে করে কিছু একটা মানে নিয়ে যাওয়ার মতো একটা শব্দ হয়, বস্তা আস্তা কিছু টেনে নিয়ে গেলে, এবং সেটা বেসমেন্টে যে থেমে যায়, বেসমেন্টে যে টুকটাক সাউন্ড সে পাইতো, এই কারণে আমি দেখলাম যে না, আসলে কিছু একটা হইতে পারে। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। ফান এবং রেগুলার যেরকম চমৎকার ঘটনা আপনি বলেন, আজকের ঘটনাটা অসাধারণ একটা ঘটনা হয়েছে এবং আমার কাছে খুব অদ্ভুত লাগলো যে ওখানে গিয়ে আপনার মুড চেঞ্জ হয়ে গেছে মুহূর্তের মধ্যে, এবং আপনি অন্য একটা যেটা করতে মানে এটা খুব মনে হচ্ছিল যে আমি একটা রিপ্লাই দেখি পাই কিনা, এরকম একটা রিপ্লাই মানে দেখি পাই কিনা। এবং আসলে আমি মানে এটা এখনও অবাক হয়ে আমি চিন্তা করি যে আমার কানে আসলে ফুটা দিল কোত্থেকে, মানে ওটা আসলো কোত্থেকে। সাফোকেশন কোনো জানা নাই যে বাতাস আসবে, জাস্ট আমার কানে মনে হচ্ছে কেউ সামনে যেতে ফু দিল। তারপর আমি মনে হলো যে আমার রিপ্লাইটা আমি পেয়ে গেছি, আমার আর এখানে কিছু করার দরকার। এবং অনেক মানে আপনার এই বাসায় নিয়ে আসলে অনেক ঘটনা ঘটেছে, সেটা প্রেক্ষিতে বলাই যে এখানে আসলেই কিছু একটা আছে। এবং আপনি মানে পরবর্তীতে এই জিনিসটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি যদি করতে চান, যদি জানতে পারেন কোনো কিছু, প্লিজ আমাদের জানাবেন। অবশ্যই জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু আপনি বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। কোথা থেকে এসছেন সেটা বলে তারপরে আপনি আপনার ঘটনা শুরু করবেন, প্লিজ ভাই। আমি জিয়াউল ইসলাম, ফার্মগেট থেকে এসছি। দেশের বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি। এই ঘটনাটা আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা। আমি আসলে অশরীরী বা ভূত প্রেতের আসলে বিশ্বাস করতাম না, আচ্ছা, এবং অনেক সময় ট্রাই করতাম যে দেখা যায় কিনা বা ফিল করা যায় কিনা, টাচ করা যায় কিনা, এরকম ট্রাই করতাম মাঝে মধ্যে। তো এরকম কোনো কিছু টের পাইনি। কিন্তু গত বলবো মাসের আগের কথা, এটা আমার সাথে ঘটে গেল। আমি আমার প্রতিষ্ঠান থেকে সেমিনার নিতে গিয়েছিলাম পটুয়াখালীতে। আচ্ছা, আপনি জানেন রাসেল ভাই, ঢাকার চাইতে ঢাকার বাহিরে শীতটা একটু আগে আসে। ঢাকা তো আসেই না। তো হচ্ছে গিয়ে সেমিনার আমি যখন যাচ্ছিলাম, আমার ম্যানেজার আমাকে বলল যে স্যার আমাদের গেস্ট রুমে থাকবেন নাকি বাহিরে থাকবেন। আমি বললাম তুমি যেটা বেটার মনে করো। তখন সে বলল যে স্যার তাহলে আপনার জন্য একটা হোটেল ঠিক করি আমি। তো আমি বললাম ঠিক আছে। আমি 3টার দিকে সেমিনার শুরু করলাম, আর শীতের দিন তো সেমিনার শেষ করতে করতে 6টা 6:30 বেজে গেছে। তো আমি খুবই ক্লান্ত ছিলাম। ক্লান্ত থাকার পর ম্যানেজারের সাথে ঘুরে টুরে একটু খাওয়া দাওয়া করতে করতে 9টা 9:15 বেজে গেছে, রুমে ঢুকে গেলাম। রুমে গিয়ে আমি দেখলাম রুমের শেপটা মোটামুটি, কি বলবো রাসেল ভাই, একটা খাট বসানো আছে, তার পাশে একটা আলনা, কিছু নেই, একটা ওয়ার্ড্রোব। আমি ওয়ার্ড্রোব আগে খুঁজে দেখলাম কিছু আছে কিনা, এটা আমি প্রতিনিধিত্ব করি প্রত্যেকটা রুমে গিয়ে। আর একটা টিভি আছে পাশে, আর একটা ওয়াশরুম আছে। ওয়াশরুমের আমি ফ্রেশ হয়ে একদম ড্রেস চেঞ্জ করে 4 কোয়ার্টার পরে আমি ওয়াশরুমের ট্যাপগুলো ঠিক ভালো মতো বন্ধ করলাম। এবং আমি আর্লি ঘুমাই, তো এটা আমার অভ্যাস হচ্ছে, ঘুমাতে চলে গেলাম। প্রবাবলি 9:45 বা 1:30টার দিকে হঠাৎ কি একটা সাউন্ডে আমার ঘুম ভেঙে গেল। আমি তাকিয়ে দেখি টিভিটা চলছে। আমি প্রথমে ভয় না পেয়ে নিজেকে কন্ট্রোলে নিয়ে ভাবলাম অনেক টিভিতে টাইম দেয়া থাকে, ওই টাইমে অন হয়ে গেছে। আমি এটা আবার অফ করলাম। অফ করার পরে এখন এইটা আসলে আমার ভেতর দিয়ে যাচ্ছিল না। আমি যদি চোখ বন্ধ করতে চাই, আমার মনে হচ্ছিল যে না, আসলে চোখ বন্ধ করলেই কি যেন একটা ঝামেলা হবে। 5 মিনিট পর থেকে যা শুরু হলো, আসলে টোটাল নাইটটা খুব বাজে গেছে। এটা ছিল 5 মিনিট পর থেকে। দেখলাম ওয়াশরুমে পানির শব্দ হচ্ছে। এবার আমি কিছুটা শুনতে পাচ্ছেন আপনি? একদম শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। এবং আমি রাসেল ভাই খেয়াল করেন, আমি শোয়ার আগেই একবার ট্যাপ বন্ধ করে ঘুমিয়েছি, কারণ আমার মানে এই সাউন্ডগুলো কানে আসে এবং সবসময় এজন্য আমার ঘুম ভেঙে যায়। এ ব্যাপারে আমি সচেতন। আবার ট্যাপগুলো বন্ধ করলাম। বন্ধ করার পরে দরজাটা ভালো করে নক করে মানে কম্বলটা জাস্ট গায়ে নিয়েছি। 5 থেকে 7 মিনিটের মাথায় দেখলাম দরজাটা ধাম করে একটা শব্দ হলো, আচ্ছা, জোরে একটা শব্দ হলো, এবং আমি দরজা বন্ধ করলাম। এরপরে জোরে একটা শব্দ হলো। তার মানে আমি একদম মানে নিজের ভেতরে এমন একটা ভয় ঢুকে গেল যে আমার মানে শরীরটা টোটাল শীতের দিন শরীর ঘাম দিয়ে গেল। আমি ব্ল্যাঙ্কেট ছেড়ে দিলাম। এখন আর কোনো কিছু করার সাহস পাচ্ছি না। এরপর থেকে বিকজ যে সাউন্ড আসা শুরু করলো, প্রথমে সাউন্ডগুলো নিজের মধ্যে নার্সিং করে বসানোর চেষ্টা করলাম, যেগুলো বিড়ালের সাউন্ড, কুকুরের সাউন্ড, এগুলো কিন্তু এরপর থেকে বিকট সাউন্ড আসা শুরু করল।
রাতটা খুবই বাজে কাটল, এত বাজে কাটল যে আমি আসলে কোনো দিকে তাকানোর সাহসই পাচ্ছিলাম না। এরপরে এইটা যদি রাতটাই যদি এরকম থাকতো তাহলে ভালোই হতো। সকালবেলা আমি মোটামুটি দ্রুতই বের হওয়ার চেষ্টা করলাম, কারণ টার্গেট ছিল যে কুয়াকাটার দিকে একটু যাব। তো হোটেল বয়কে অনেক কথাবার্তা বলার পরে জিজ্ঞেস করলাম। হোটেল বয় যেটা বলল যে স্যার এটা আসলে বলা নিষেধ, আমি স্বীকার করছি আপনি এটা কাউকে বলবেন না। আমি একটা কথার প্যাচে ফেলে দিলাম। ও বলল যে স্যার এখানে সপ্তাহখানিক আগে একটা লেডির লাশ পাওয়া গেছে। আচ্ছা, এখন আর আমার হাত পা চলছে না। তারপরও আমি আগের প্রোগ্রাম অনুযায়ী কুয়াকাটার দিকে গেলাম। কুয়াকাটায় গিয়ে যে প্রবলেমগুলো আমার মধ্যে হচ্ছে, আমার মনে হচ্ছে সমুদ্রের যত গভীরে আমি যেতে পারি আমার জন্য ভালো হবে। এবং আরও একটা বিষয় হলো, আমি যেই ড্রেসটা পরে সেমিনার নিচ্ছিলাম কালো প্যান্ট ছিল আর সাদা চেক শার্ট ছিল। ওই চেক শার্ট আর কালো প্যান্টটা আমি আনতে পারি নাই, তার কারণে বা ভয়ের কারণে আনতে পারিনি। এবং এরপরে আমি যখন ঢাকায় ফিরছিলাম লঞ্চে করে, আমার লঞ্চে উঠে মনে হচ্ছিল আমি একটা ঝাঁপ দেই কেমন লাগে। এই যে বিষয়গুলো অ্যাডজাস্ট করতে পারছিলাম। আর যাকেই দেখছিলাম আমার মনে হচ্ছে যে আমার ওই সাদা শার্ট আর কালো প্যান্ট পরে যাচ্ছে, এবং আমার মনে হচ্ছে ওই লোকের পেছনে পেছনে আমি যাই। এবং আমি এরপর 2 দিন পরে মোটামুটি যখন নিজেকে গুছিয়ে নিতে পারলাম, অফিসে আমার এক কলিগের সাথে গল্প করছিলাম। আমার এক কলিগ বলল যে পটুয়াখালীটা এরকম একটা হোটেল আছে, আমি সঙ্গতকার হোটেলের নামটা বলছি না, যে ওই হোটেলে যদি কোনো গেস্ট যায় ওই গেস্টের আত্মহত্যা করার একটা প্রবণতা আসে। আমি তখন তাকে এটা শেয়ার করলাম, এবং এটা রাসেল ভাই আমার মধ্যে 15 থেকে 20 দিন এটা স্টে করেছে। এবং আমি পরবর্তী ট্যুর ছিল রংপুরে গিয়ে আমার মনে হয়েছে যে আমার প্যান্ট আমার শার্ট পরে আরেক ভদ্রলোক যাচ্ছে। আমার মনে হচ্ছে ওনার পেছনে পেছনে আমি যাই, এবং 2-1 বার আমি এরকম করেছি। এবং এই জন্য দেখা গেল যে আমার সাথে এইটা আমার ওই কলিগ 2-1টা স্টাফকে টাচ দিয়ে দিয়েছে যে স্যারকে একটু নক করার চেষ্টা করো বা স্যারকে একটু ফলো করার চেষ্টা করো। এইটা রাসেল ভাই আমার মধ্যে 15 থেকে 20 দিন ছিল এই বিষয়টা। আর এটা ভয়াবহ, আপনার কোনো ধরনের কোনো কারণ ছাড়াই আপনার মনে হতো যে আপনার এই সময় সুইসাইড করার যে একটা প্রবণতা, সেটা ইচ্ছা হতো যে হ্যাঁ, আমার মনে হতো যে লাইফে তো অনেক কিছু পেয়ে গেছি, এখন আর পাওয়ার কিছু নাই। লঞ্চে আসার সময় মনে হয়েছিল যে একটা ঝাঁপ দেই না। এবং আপনার কি এর আগে কখনো মনে হয়েছে এটা ফার্স্ট টাইম আপনার? আচ্ছা। ফার্স্ট টাইম। আচ্ছা, এর আগে কখনোই এটা মনে হয় নাই, এবং এর কোনো ধরনের কারো সাথে ঝগড়া সঠিক কিচ্ছু হয় নাই, কোনো কারণ না, এরকম কখনো হয় নাই। আর এর আগে ওই যে বললাম আমি ইন্টারেস্ট ফিল করতাম, আমার মনে হতো যে একটু দেখতে পারলে ভালো হতো, অসারি কিছু আছে কিনা এগুলো দেখতে পারলে ভালো হতো। আর ওই ঘটনার পর থেকে 15 থেকে 20 দিন আমি এতটা স্কেয়ার্ড ছিলাম যে আমার আসলে মনে হতো যে লাইফে আর কিছু পাওয়ার নাই, এখন একটু ঝাঁপ দেই, লাভ দেই। এবং হচ্ছে কি আমরা যখন বিভিন্ন গাড়িতে জার্নি করি, মনে হচ্ছে যে ওই ড্রাইভারের সামনে দিয়েও লাভ দেওয়ার একটা প্রবণতা চলে এসেছে। এইটা ছিল আমার ঘটনা। লিসেনারদের ধন্যবাদ। ডিনার এবং আমরা তার ঘটনা আপনাকে শুরু করতে চাই। তিনি বেশ কিছু ঘটনা নিয়ে আসছেন। আমরা চলে যাচ্ছে তার প্রথম স্টোরিতে। দিনার, আসসালামু আলাইকুম। লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। তো রাসেল ভাই, আমি প্রথম যে ঘটনাটি দিয়ে শুরু করছি এই বাসা রিলেটেড। আমি একটা ঘটনা অনেক আগে একবার বলেছিলাম, তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। এটা হচ্ছে পুরনো ঢাকার কাপ্তান বাজার নামক জায়গার একটি বাসাকে নিয়ে ঘটনা। আচ্ছা, তো বাসাটা হচ্ছে যখন এটা তৈরি করা হয়, তো বাসার যে ওনার ছিলেন, ওনার প্ল্যান হচ্ছিল যে এটাকে হসপিটাল বানাবেন। আচ্ছা, তো ওখানকার রাস্তাঘাটগুলো বেশ সরো হওয়ার কারণে তো পরবর্তীতে ওই বিল্ডিংটা তো আর হসপিটাল করা সম্ভব হয়নি। তারপরে উনি সেটা ভাড়া দিয়ে দেন, এবং বিল্ডিংটা হচ্ছে 7 তলা একটি বিল্ডিং। মোটামুটি সবাই চিনেন, আমি যে বর্ণনা দিচ্ছি সবাই গেস করতে পারবেন। তো বিল্ডিংটা অনেকটা এল শেপের। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো আমাকে ঘটনা যিনি বলেন তার নাম হচ্ছে সুজন ভাই। তো সুজন ভাইয়ের হচ্ছে ফ্যামিলি সহ সে বিল্ডিংয়ে থাকেন, তার স্টিল সে বিল্ডিংটাতে থাকেন। তো একদিনকার রাতের একটা ঘটনা। ও রাসেল ভাই, আমি একটা জিনিস বলতে ভুল করেছি যে সেই বিল্ডিংটা অনেক ভৌতিক ঘটনা আছে। তার মধ্যে একটা আজব একটা ব্যাপার হয়েছে যে উইদিন 1 আওয়ার ইয়ার্স বা 2 ইয়ার্স সেই বিল্ডিংয়ে 4টা সুইসাইড কমিট হয়, এবং সেগুলোর স্পেসিফিক বা কোনো রিজন জানা যায়নি।
তো সুজন ভাইয়ের যে ঘটনাটা সেটা হচ্ছে এরকম যে একদিন রাতের বেলা 12টা কি 12:30টার সময় হবে, তো ওনারা রুমে ছিলেন। তো ওরকম সময় হঠাৎ সুজন ভাই ওনার ফ্যামিলি মেম্বাররা সবাই শুনতে পায় যে ছাদে সাবল বা ভারী লোহা জাতীয় কিছু যদি হাতের থেকে ফেলা হয় সেটা পরপর যেরকম একটা সাউন্ড হবে এবং বাউন্স হওয়ার পর একটা সাউন্ড হবে, ঠিক এরকম সাউন্ড হচ্ছে। এবং সেটা সাউন্ডটা হতে হতে মনে হচ্ছে যে কেউ একজন মানে বিল্ডিংয়ের ওপরে ঘুরতেছে কন্টিনিউয়াসলি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে। তো তারা প্রথমে ভাবেন হয়তোবা ছাদে কোনো কিছু কাজ হচ্ছে, এজন্য এরকম সাউন্ড আসছে। আচ্ছা, তো তার কিছুক্ষণ পর যেটা শুরু হয় যে মাথায় করে ইট তোলার পর অনেকগুলো যদি ফ্লোরে ফেলা হয় যেরকম সাউন্ড হবে ঠিক ওই রকম সাউন্ড হচ্ছে। তো ওনারা ভাবলেন যে হয়তোবা ওপরে ছাদে হয় কোনো কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো ওনারা সেটা সেভাবে পাত্তা দেয়নি, তখন তারা নতুন আসছে সে বিল্ডিং। তো পরের দিন সোহাগ ভাই যিনি, তো উনি ভাবলেন যে একটু ছাদে গিয়ে দেখি যে ছাদে কি কাজ হচ্ছে রাতের বেলা, এরকম শব্দ হলো। তো উনি ছাদে গিয়ে দেখেন যে ছাদ নরমালি, সেখানে মানে যে কনস্ট্রাকশনে যে কোনো কাজ হচ্ছে সেরকম কোনো চিহ্নই নেই। তো উনি তখন সিঁড়িঘরও দেখলেন যে যদি মাথায় করে ইট তোলা হয় তো অ্যাটলিস্ট ইটের ময়লা হলেও পড়ে থাকবে, বাট সবগুলো ক্লিন ছিল। তো যাই হোক, সেদিনকার ঘটনা তো তার 2-1 দিন পরের ঘটনা। ওই সুজন ভাইয়ের বাবা, ওনার বিজনেস হচ্ছে পুরান ঢাকাতেই। তো উনি একদিন বেশ রাত করে বাসায় ফেরেন। আচ্ছা, তো বাসাটা হচ্ছে যেটা আমি আগে বলেছি এল শেপের। তো বারান্দাটা বেশ বড় এবং বারান্দার পাশে হচ্ছে প্রতিটা ফ্ল্যাটের দরজাগুলো পাশাপাশি। তো উনি ঠিক ওনার ফ্লোরে ওঠার, তাকে দেখে তারা প্রথমে ঘাবড়ে যায় যে সে এরকম করছে কেন। তো তাকে গিয়ে শক্ত করে ধরে, মানে নাড়াচড়া দেয়, বাট তার কোনো রেসপন্স নাই। সে বারবার ঘাড় ঘুরে ওদিকেই তাকিয়ে আছে। তখন তাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড প্রথমে লক্ষ্য করে ওই সোহাগ ভাইয়ের বাবা যে মেয়েটাকে দেখেছে সেই বিল্ডিংটার মধ্যে, হ্যাঁ, সেই রকম বর্ণনা, সেই অনুযায়ী একটা মেয়ে, লাল জামা পরা, অনেক শাড়ির মতো একটা জামা পরা, যে সে সেই বিল্ডিংটার মধ্যে দাঁড়িয়ে আছে ওই সাইটটার মধ্যে। এটা রাসেল ভাই ওনারা একা দেখেন, ওনারা 4-5 জন ফ্রেন্ড ছিলেন একসাথে। আচ্ছা, সবাই এই জিনিসটা একসাথে এক্সপেরিয়েন্স করে। তো এটা এক্সপেরিয়েন্স করার পর ওনারা সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যায়। তো এই ঘটনাটা আমাকে ওনারা বলে। তো যখন এই ঘটনাগুলো শুনতেছিলাম, তো ওনাদেরই এক ফ্রেন্ড, আরেকজন ফ্রেন্ড, উনি পাশ থেকে একটা ঘটনা বলে। সেটা হচ্ছে ওনার বিল্ডিংটা হচ্ছে সেই যে আমি যে বিল্ডিংটার ঘটনা বলছি সেটার থেকে ঠিক বড় বড় একটা বিল্ডিং, জাস্ট মাঝখানে আরও দুটো বিল্ডিং আছে, ছোট বিল্ডিং। আচ্ছা, ছাদটা ওনাদের বিল্ডিংও 7 তলা। তো উনি একদিন ছাদে কবুতর পালেন। তো মাগরিবের সময়, এরকম সময় উনি দেখতেছেন, যেটা উনি বললেন যে ওই বিল্ডিংয়ের ওপরে যে ট্যাঙ্কিটা তৈরি করা সেটা বেশ বড়। আচ্ছা, তো উনি দেখতেছেন একটা মেয়ে সাদা জামা পরা, সে ট্যাঙ্কির ওপরে হাঁটছে। এবং সেই মেয়ে, হ্যাঁ, ওনারা অনেকে বলে থাকে যে এই মেয়েটাকে নাকি অনেকেই দেখেছে সেই বিল্ডিংয়ে। উনি দেখতেছেন যে ওই বড় ট্যাঙ্কির ওপরে যে ছাদটা, সে কন্টিনিউয়াসলি ওপরে মনে হচ্ছে যে সে দৌড়াচ্ছে। আচ্ছা, আর স্বাভাবিক কেউ কিন্তু এরকম এত ওপরে, এত হাইটের ওপরে উঠে কিন্তু হাঁটবেও না, দৌড়ানো তো অনেক দূরের কথা। তো উনি দেখতেছেন যে উনি মানে কিউরিয়াসিটি নিয়ে দেখতেছেন যে কি করতেছেন মেয়েটা। তো উনি রাসেল ভাই একটু পরে যেটা খেয়াল করলেন, বিল্ডিংটা হচ্ছে এল শেপের। তো উনি দেখতেছেন যে সে মনে হচ্ছে স্টেপ দিচ্ছে, সেই স্টেপ দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে সে বিল্ডিংয়ের অন্য যে পোর্শনটা আছে সেখানে চলে যাচ্ছে। আচ্ছা, তার মানে বডির তুলনায় মনে হচ্ছে যে তার পাগুলো বেশ লম্বা। সে এক পোর্শন থেকে খুব দ্রুত এক জায়গা থেকে আইসা মুভ করতে পারছে এবং কোনো এফোর্ট দিতে হচ্ছে না। তার মানে মনে হচ্ছে যে সে জাস্ট একটা স্টেপ দিয়ে ওই একটা পোর্শন থেকে আরেকটা পোর্শনে চলে যাচ্ছে। তো এটা দেখার পর রাসুল ভাই উনি একটুও ঘাবড়ে যায়। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। উনি তখন বললেন যে মাগরিবের আজান দিবে এরকম একটা সময়। তো রাসেল ভাই তখন চিন্তা করলেন যে এখন আর ছাদে থাকাটা ঠিক হবে না, তো উনি নেমে যাবেন চিন্তা করলেন। তো রাসেল ভাই যেই উনি ওই বিল্ডিং থেকে জাস্ট নজর ঘোরায়, উনি যে ওনাদের সিঁড়ি দিয়ে নিচে নামবে, তখন উনি দেখে যে উনি এতক্ষণ যে মেয়েটাকে ওই বিল্ডিংয়ে হাঁটতে দেখতেছিল সেই মেয়েটা তাদের বিল্ডিংয়ের ছাদে। আচ্ছা, এই তাদের বিল্ডিংয়ে ওখান থেকে চলে এসছে, হ্যাঁ, ওই উইদিন ফিউ সেকেন্ডস। হ্যাঁ, তারপরে সেই ছাদের যে বাউন্ডারিটা আছে সে বাউন্ডারির মধ্যে সে হাঁটতেছে। আচ্ছা, মানে ওইখানে স্বাভাবিক কেউ গিয়ে যে হাঁটবে তাও নাজ ব্যাপার এটা হয়। জি, আর আরেকটা ঘটনা, রাসেল ভাই ওই বিল্ডিংয়ের পাশে একটা আমাকে বলে যে আতিক ভাই বলে উনি ছাদে আগে মাঝে মধ্যে কারেন্ট চলে গেলে ছাদে যেতেন।
তো উনি কয়েকদিন দেখছেন যে সাদা জামা পরে একটা মেয়েকে বিল্ডিংয়ের একটা পাশে দাঁড়িয়ে থাকতে। তো উনি কয়েকদিন খেয়াল করছেন হয়তোবা যে লোডশেডিংয়ের কারণে সে হয়তোবা ওপরে আসে, বাট উনি ৩-৪ দিন দেখেছে যে সে একটা সাইডেই আসে এবং একই রকমভাবে সে দাঁড়ায়, মানে কোনো নড়াচড়া নাই তার। যে অ্যাজ ইউজুয়াল কেউ যদি ছাদে যায় সে তো মুভ করবে এক জায়গা থেকে আরেক জায়গা, বাট সে দেখতেছে যে সে প্রতিদিনই তাকে দেখতেছে যে একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে আছে। তো যেই রাসেল ভাই উনি জাস্ট ৬ তলা থেকে ৭ তলায় উঠে ওনাদের বিল্ডিংয়ের উনি ওই কয়েক সেকেন্ড ৩-৪ সেকেন্ড হবে উনি সঙ্গে সঙ্গে দেখলেন যে সেখানে কেউই নেই। কেউ নেই বলতে গেলে হচ্ছেল উনি এতক্ষণ এই কয়দিন যাকে দেখেছে সেখানে দাঁড়িয়ে থাকতে সেখানে জাস্ট ২টা পাইপ দেখছেন। এখন উনি বাট এই কয়দিন যাকে উনি দাঁড়িয়ে থাকতে দেখেছেন সেখানে উনি ওই রকম কোনো পাইপ জাতীয় কিছুই দেখে নাই। তো এটা দেখার পর আতিক ভাই বেশ ভয় পেয়ে যায়। তো আতিক ভাইরা ওই বাসায় ভাড়া থাকে। তো ওই বাসার যে বাড়িওয়ালা উনি আতিক ভাইকে যে ঘটনাটা বলে সেটা হচ্ছে উনি যে মেয়েটাকে দেখেছেন এই মেয়েটাকে অনেকেই দেখেছেন সেই বিল্ডিংয়ের এই ছাদের এই পাশে। আচ্ছা, তো এটা বেশ আগের একটা ঘটনা। এখানে এই একটা মেয়ে থাকত এবং আতিক ভাইয়ের যে বিল্ডিং আছে তার পাশের বিল্ডিংয়ে একটা ছেলে থাকত। তাদের মধ্যে অ্যাফেয়ার ছিল। তো কোনো কারণে মেয়ের এবং ছেলের ফ্যামিলি কেউ মেনে নেয়নি এই ব্যাপারটা। আচ্ছা। তো মেয়ে ঠিক আতিক ভাই তাকে যেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছে সেখান থেকে সে লাফ দিয়ে পড়ে যায় এবং লাফ দিয়ে পড়ে যাওয়ার পর অনেক বাসার মেন গেটের উপরে কিছু রডের মতো সরু করে দেওয়া, যাতে কেউ পা দিতে না পারে। রাইট। তো রাসেল ভাই সেই মেয়েটাকে সবাই সকালবেলা দেখায় যে সে পড়ে আছে, তার এই গলার এদিক দিয়ে সেই রডগুলো ঢুকে আছে। এই ঘটনাটা সেই ঘটনার পর থেকেই এই মেয়েটাকে এখানে দেখা যায়। আর ঠিক এই ইনসিডেন্টটার ২ দিনের মাথায় সেই ছেলেটা ওই পাশ থেকে লাফ দেয়। আচ্ছা। তো এরপর থেকে নাকি ওই আতিক ভাই রাব্বি আমাকে বলে যে ওই বিল্ডিংটাতে প্রায়ই নাকি সবাই তাদেরকে দেখে, ওই ২ জনকেও নাকি মাঝে মধ্যে দেখা যায়। এরপর থেকে এটা শুরু হয়েছে এবং রাসেল ভাই আমি যে বিল্ডিংটার কথা বললাম এই বিল্ডিংটা কিন্তু স্টিল এরকম ছোটখাটো কিছু ঘটনা ঘটতেই থাকে সেই বিল্ডিংটাতে। তো এরকম রাসেল ভাই আরও অনেক ঘটনা আছে। তো এরপরে সময় পেলে আমি আরও ঘটনা শুনে আসবো এই বিল্ডিং এবং ওই বিল্ডিংটা নিয়ে ওই এলাকায় মোটামুটি সবাই আপনি বলছিলেন যে ওই এলাকার সবাই এই বিল্ডিংয়ের কথা জানে এবং সবাই এই বিল্ডিংয়ের সম্পর্কে যখন ভাই আমি ঘটনা শুনতে চাই বেশ ভিড় হয়ে যায়, সবাই বলতেছিল ছোটখাটো ঘটনা বিল্ডিংকে নিয়ে। বং সেটা হচ্ছে কাপ্তান বাজারের একটা ভবন, সবাই কাপ্তান বাজার বলার পরে হয়তোবা সবাই চিনে ফেলবে। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। ওকে নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ফোন নাম্বার এখানে বলতে হবে না? অবশ্যই আপনার নামটা একটু বলবেন এবং তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আমরা আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি রেজা মাওলা, আমি এসছি মহাখালী ওভারলেস গেটস থেকে। আমি এখন যে ঘটনাটি বলবো বা আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার অভিজ্ঞতা, সেটা হচ্ছে আজ থেকে ৪ অথবা ৫ বছর আগে। এটা রাজধানী ঢাকা শহরে আমি যেখানে বসবাস করি সেখানে আমার নিকটবর্তী যে মসজিদে আমি নামাজ পড়ি সেখানে এই ঘটনাটি ঘটে। এই কিছু ৪-৫ বছর আগে আমাদের মহাখালী ওয়ারলেস গেটে যে বড় মসজিদটা আছে সেটা সংস্কার করার জন্য এটা পুরোটা মসজিদ ভেঙে ফেলা হয়, নতুনভাবে তৈরি করা হয়। তো সেজন্য যে মসজিদের সামনে যে স্কুলের যে ছোট্ট জায়গাটা আছে সেখানে নামাজের ব্যবস্থা করা হয়। নিয়মিত সেখানে জুমা এবং পরবর্তীতে তারাবি অনুষ্ঠিত হয়। তো আজ থেকে ৪-৫ বছর আগে যে তারাবি, সেই আমার যে অভিজ্ঞতা হয়েছিল, তারাবি যখন শুরু হয় তখন ওই দিন ছিল একটু বৃষ্টি এবং ঝিরঝির বৃষ্টি এবং কিছু কাদা স্যাঁতসেঁতে পরিবেশ। আর ওখানেই ছোট্ট পরিসরে মসজিদে বা ১০০ জনের মতো হবে না নামাজ পড়ার ব্যবস্থা তখন ছিল। তো আমি নামাজ পড়ার সময় আমি ছিলাম কাতারে, হয়তো ৩ নম্বরে কাতারে ছিলাম। এক কাতারে হয়তো ১০ জনের বা ১২ জনের বেশি হয়তো জায়গা হতো। তো সেই হিসাবে আমি ৩য় কাতারে। আমার বাঁদিকের একজন পরে একজন মুসল্লি ছিল। সে মুসল্লিকে তারাবি শুরু হওয়ার পরে তার দিকে আমার দৃষ্টি যায় এবং যাওয়ার পরে আমি একটু আশ্চর্যিত হই, কারণ তার অস্বাভাবিক কালার বা সৌন্দর্য দেখে। এত সুন্দর একজন লোক, যেটা বলবো যেটা ব্রিটিশ গায়ের রঙের মতো। আমি কি তুলনা করতে পারবো? ব্রিটিশ একজন স্পিনার ছিল বয়স্ক, যেটা জার্ভিস, তার স্টেটের সাথে তখন বারবার নামাজ শুরু করার আগে ওর দিকে তাকাচ্ছিলাম এবং ও তখন দেখলাম ওর পরায় ছিল পাঞ্জাবি এবং গলায় ছিল একটা হাইনেক, একটা সোয়েটারের মতো। তো ওটা গলায় পেঁচানো ছিল এবং আমরা যথারীতি নামাজ শুরু হয়। তারাবি কিন্তু একটু বড় সূরা দিয়ে শুরু হয়। এটা খতম,
তারাবি এবং তারাবি শুরু হওয়ার পরে যখন নিয়ত বাঁধা হচ্ছিল তখন ওই ভদ্রলোক নিয়ত বাঁধার পরে একটা মানুষ যেরকম একটা ঢেকুর দিলে একটা শব্দ হয় এরকম ঢেকুর দিল। সেটা তখন একটা স্বাভাবিক ঘটনা হিসেবে নিয়েছিলাম। নামাজ যখন শুরু হলো চারিদিকে একদম প্রচণ্ড ব্যাড স্মেলড, পুরো ইয়েটাতে সবাই অস্বস্তি বোধ করতে লাগল। হয়তো বৃষ্টির দিনে সবাই ভেবেছিল যে হয়তো এটা এরকম হতেই পারে, আশেপাশে নর্দমার গন্ধটন্ধ হয়তো আসতে পারে, কিন্তু এটার তীব্রতা বাড়তেই লাগল। নামাজ সূরা যখন চলতে থাকল এক পর্যায়ে ওই লোকটা আরও একটু বিকট ধারণা ঢেকুর তুলল। তারপর পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। পরিস্থিতির পুরো পরিবেশ তো একটা খেজুরের রস দিয়ে পায়েস তৈরি করলে যে একটা পরিবেশ হয়, সুন্দর একটা গন্ধ, স্মেলে সবাই আবার পেছনে সেই ব্যাড স্মেলের কথা ভুলে গেল। যথারীতি তারাবি 4 রাকাত খুব কম করে হলো 12 থেকে 15 মিনিটের মতো হয়ে থাকে। তো তারাবি যখন শেষ হলো তখন আমার মনোসংযোগ তখন তারাবির সময় নর্মালি কিন্তু আমরা কনসেন্ট্রেশনটা দিতে হয় সূরার দিকে। তখন বারবারই ওই লোকটার কথাই মনে হচ্ছে, আর বারবার দুটো গন্ধের স্মেলের কথা আমার মনে হচ্ছিল। যথারীতি তারাবি যখন মাঝখানে 4 রাকাত পরে যখন শেষ হয়, 4 রাকাত শেষ হওয়ার পর একটা ব্রেক দেওয়া হয়। ওই ফিরে দেখলাম যে আমার পরবর্তী ওই কাতারে ওই লোকটি নেই। এখন কথা হলো সাথে সাথে আমি দেখলাম আরও একজন লোক এসে ওলিং ব্যাক যেটা শূন্যস্থানটা পূরণ করে নিল। কিন্তু নামাজ যতক্ষণে ছিল আমার তখন লাগলো যে এত সুন্দর এই ব্যক্তিটা এই নামাজের ভিতরে কোথায় হাওয়া হয়ে গেল। এই ছিল আমার এই বাস্তবিক এই আধুনিক ঢাকায় একটা অভিজ্ঞতা। কতদিন আগের ঘটনা এটা 4 থেকে 5 বছর আগে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আবারও দিনার হোসেনের কাছে এবং তার সেকেন্ড ঘটনাটা আমরা শুনব। এটা একটা লম্বা স্টোরি হবে, সো আমাদের সঙ্গেই থাকুন। স্ট্যান্ড ফর ইয়োর ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ ফুর্তি। ধন্যবাদ ভাই। আমি এখন যে ঘটনাটা শেয়ার করছি এটা আমাকে জনি ভাই বলেছেন। তো জনি ভাই ঘটনাটি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে শেয়ার করেছি। তো ঘটনাটি ঘটেছে হচ্ছিল 2012-র শেষের দিকে। তো তখন শীতকাল ছিল। তো জনি ভাই আরও 3 জন ফ্রেন্ড, টোটাল ওনারা 4 জন ঢাকা থেকে মানিকগঞ্জের হরিরামপুর নামক জায়গায় ওনার এক ফ্রেন্ডের বাসা বেড়াতে যায়। আচ্ছা, তো সেখানে তারা আরও 2 জন ফ্রেন্ড ছিলেন। তো প্রথম দিন জনি ভাই তার ফ্রেন্ডস ওই যার বাসায় যায় তার নাম হচ্ছে সাগর ভাই। তো সাগর ভাই বাসায় স্টে করে। তো পরের দিন তারা যেটা করে, সাগর ভাইয়ের যিনি চাচা আছেন তার বাসাটা হচ্ছে ওই হরিরামপুর বাজারেই। তো তারা চিন্তা করে যে তারা এখানেই থাকবে। তো সে বাসাটা হচ্ছিল নিচের দিকে কিছু দোকান আছে এবং সেকেন্ড ফ্লোরে হচ্ছে একটা ব্যাংকের ব্রাঞ্চ এবং থার্ড ফ্লোরে কিছু রুম করা, ঢাকা দিকে গেস্ট গেলে সেখানে থাকে। তো সেকেন্ড দিনের যে ঘটনা সেটা হচ্ছে যে রাতের বেলা তখন 9:30 হবে এরকম সময় তারা খাওয়া দাওয়া করে ওই সাগর ভাইয়ের বাসা থেকে একটু ভিতরে ছিল হরিরামপুর বাজার থেকে, তারা এই বাসাটার দিকে আসতে থাকে। তো তারা বাসায় আসে তখন ওই বাসা যে কেয়ারটেকার আছে উনি তাদেরকে চাবি বুঝিয়ে দিয়ে চলে যায়। তো তারা রুমে ওঠে। তো রুমে ওঠার পর অনেকক্ষণ গল্প করার পর তারা ভাবলেন যে একটু বাইরে গিয়ে হাঁটবেন। মোটামুটি ভালো ঠান্ডাই ছিল তখন। তো তারা সবাই রুম থেকে বের হয়। তো বের হয়ে তারা হাঁটতে থাকে। তো তখন মোটামুটি ওই বাজারের মধ্যে কেউ ছিল না, সব দোকান যা ছিল সব বন্ধ হয়ে গেছে এবং সবাই বাসায় চলে গেছে। রাত তখন 10টা 10:30 এরকম সময়। তো ওনারা হাঁটতে হাঁটতে ঠিক ওই বাজারটার শেষ প্রান্তে আসে। তো আসার পর ওই সাগর ভাই যিনি ছিলেন তাদেরকে বললেন যে তার সাথে ওই একটা ক্ষেতের মধ্যে নামতে বললেন। আচ্ছা, তো তারা সবাই ওই মূল সড়ক থেকে ক্ষেতের মধ্যে নামলেন। তো নেমে তারা হাঁটতে ছিলেন ক্ষেতের আইলের ওপর দিয়ে। তো হাঁটতে হাঁটতে একটু দূরে যাওয়ার পর বিশাল বড় চক। তো তখন সাগর ভাই তাদেরকে বিভিন্ন ঘটনা বলতেছিলেন ওই এলাকা রিলেটেড। উনি মুরব্বীদের মুখ থেকে যেরকম ঘটনা শোনেন যে ওই এলাকার মুরব্বীরা বলে যে মাঝে মধ্যে নাকি এই চকের মধ্যে দিয়ে একজন লোককে ঘোড়া চালিয়ে যেতে দেখা যায়। আচ্ছা, এবং সেটা হচ্ছে কি 2 সেকেন্ড কি 3 সেকেন্ড এরকম সময়ের মতো, তারপর আবার সে মনে হচ্ছে যে শূন্যের মধ্যে আবার মিশে যায়। তো এইটা নাকি সে এলাকায় অনেকেই দেখেছে। তো যাই হোক, এরকম অনেক ভৌতিক ঘটনা তারা শুনতেছিল এবং হাঁটতেছিল। তো একজনের পরপর একজন এভাবে হাঁটতেছে তারা। তো একটা সময় জনি ভাই একটা ফ্রেন্ড আবির ভাই, উনি পিছন থেকে জনি ভাইয়ের কাঁধে হাত দিয়ে থামতে বললেন। উনি থাইমে পিছনে তাকালেন, দেখলেন যে কালো কুচকুচে কালো রঙের কিছু একটা তাদের পিছনে পিছনে হাঁটতেছে।
তো ওনারা বেশ একটু খেয়াল করে দেখলেন যে অনেকটা কুকুর বা শেয়াল এ জাতীয় কিছু একটা হবে, তাদের পিছনে পিছনে হাঁটতেছে। তো তারা ভেবে নিলেন হয়তোবা কুকুর বা শেয়াল এরকম কিছু একটা হবে, তো থাকতেই পারে সেখানে, তারা ভেবে নেন। তো তারা হাঁটতে থাকে। তো বেশ খানিকক্ষণ হাঁটার পর তারা সেই চোখের প্রায় শেষ প্রান্তে চলে আসে। আচ্ছা, তো তারা দূরে থেকে দেখা যে বেশ উঁচু একটা জায়গা। তো ওখানে তারা সবাই একসাথে ওঠে। তো ঠিক ওঠার পর তারা দেখল যে সেটা হচ্ছে তাদের গ্রামের একটা শ্মশান। তো সাগর ভাই যেটা বলেন যে এটা হচ্ছে তাদের গ্রামের অনেক বেশ পুরাতন একটা শ্মশান, এবং শ্মশানটার পাশ ঘেঁষেই হচ্ছিল নদী। আর সেখানে বাসাবাড়ি বলতে গেলে আশেপাশে কিছুই নেই, সব বেশ দূরে দূরে বাসা। তো সেখানে তারা কিছুক্ষণ গল্পটল্প করে। তো গল্পটল্প করার পর তারা চিন্তা করলেন যে এবার তারা ব্যাক করবে বাসার দিকে। তো তারা বাসার দিকে ব্যাক করতেছিলেন, তখন জনি ভাই যিনি, উনি সবার পিছনে ছিলেন। তো ওনারা যখন সে শ্মশান থেকে নামতেছিলেন এবং সে শ্মশানটা কোনো বাউন্ডারি ছিল না, তো উনি নামার সময় খেয়াল করলেন যে মনে হলো যে কালো কিছু একটা তার পিছনে পিছনে সেই শ্মশান থেকে নামতেছে। তো উনি ভাবলেন যে আসার সময় যে জিনিসটা দেখেছে সে ওইটাই হবে, কুকুর বা শেয়াল। তো হাঁটতেছে উনি। তো উনি খেয়াল করলেন যে ভারী কোনো বস্তু যদি মাটির ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়, যেরকম একটা সাউন্ড হবে, ঠিক মনে হচ্ছে এরকম একটা সাউন্ড আসতেছে পিছন থেকে। তো উনি পিছনে ফিরে তাকিয়ে খেয়াল করলেন যে মনে হলো কিছু একটা জিনিস তাকে দেখে নিচু নিচু হয়ে গেছে, যাতে সে দেখতে না পারে। তো উনি ওইখানে আর বেশিক্ষণ কনসেন্ট্রেট করে নাই, সে আমার দিকে হাঁটতে থাকে। তো হাঁটার পর উনি দেখতেছে যে ওই সাউন্ডটা বেশ মনে হচ্ছে যে বেশ কাছাকাছি কেউ একজন ওই শব্দটা করতেছে। তখন জনি ভাই, আবি ভাই এবং আরেকজন ফ্রেন্ড ছিল, তারা তিনজনই সেখানে দাঁড়ায়। ওরা তিনজন দেখে যে রাসুল ভাই যদি কারো পায়ে প্যারালাইজড হয়ে যায়, সে যদি 2 হাতে ভর দিয়ে হাঁটলে যেরকম দেখাবে, মাই গুডনেস, মানে এই রকম একটা ফিগার আমাগো দিকে আসছে। জি, 2 হাতে ভর দিয়ে তাদের দিকে আসতেছে। তো তারা যে কারো সাথে শেয়ার করবে বা কিছু বলবে যে এটা কি জিনিস, বা সামনে যারা চলে গেছে তাদেরকে ডাক দিবে, তো এরকম তারা কিছু বুঝে উঠতে পারতেছিল না যে এক্স্যাক্টলি ওই সময় কি করবে। তো তারা যেটা করল যে সবাই যেরকম, মানে যে যেমন দৌড়াদৌড়িতে পারে, তারা পড়তে লাগলো এবং পড়তে পড়তে সামনের দিকে প্রায় খুব দ্রুত গতিতে হাঁটতে লাগলো। আচ্ছা। তো হাঁটতে হাঁটতে একটা সময় তারা খেয়াল করতেছে যে সে জিনিসটা তাদের পিছনে না, তাদের থেকে ঠিক 3 কি 4 ফিট দূরত্বে তাদের পাশাপাশি সে জিনিসটা হাঁটতেছে, মানে পেছন থেকে আস্তে আস্তে পাশাপাশি চলে আসছে, এবং সে 2 হাতে ভর দিয়ে হাঁটতেছে মনে হচ্ছে। এবং তারা দেখলেন যে ওইটা যে বডিটা ছিল, বডির তুলনায় মাথাটা বেশ ছোট, মানে মনে হচ্ছে যে বেশ ছোট একটা মাথা, এবং বোঝা যাচ্ছে না যে আসলে জিনিসটা কি। আচ্ছা। তো ওনারা সামনে, ওনাদের যে ফ্রেন্ডরা ছিল তারা রাস্তার উপরে উঠে গেছে এর মাঝখানে। ভয়ে ওনারা এটা খেয়ালই করে না ওনারা সামনে ছিল। তো জনি ভাইয়ের মাঝখানে 2-3 বার থামার কারণে তারা পিছিয়ে যায়। তো ওনারা কোনো রকম মূল সড়কে ওঠার পর ওনারা রাস্তার এক পাশ থেকে আর এক পাশে চলে আসে। তো ওনারা যে পাশে এসে দাঁড়ায় সে পাশে একটা কালী মন্দির ছিল। তো ওনারা সেখানে উঠে দেখতেছেন যে ওই জিনিসটা নিচের থেকে উঠে ঠিক রাস্তার ওই পাশে দাঁড়িয়ে আছে, আর ওনারা হচ্ছে ফ্রেন্ডসদেরকে নিয়ে কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। তো ওই জিনিসটা হয়তোবা উনি বলেন যে হয়তোবা মন্দির থাকার কারণে সে জিনিসটা হয়তোবা সামনে আসতেছিল না, এরকম কোনো কিছু। তো ওনারা সামনের দিকে হাঁটতে থাকে। তো ওনারা সামনে এসে ফ্রেন্ডসদেরকে আর কিছু বলেনি, যাতে তারা হয়তোবা ভয় পেতে পারে। তো ওনারা চিন্তা করলেন যে তাড়াতাড়ি বাসায় চলে আসবেন। তো ওনারা হাঁটতে লাগলেন। তো হাঁটতে 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 ঠিক সে বাজারের কাছাকাছি একটা পুকুর আছে। তো ওনারা চিন্তা করলেন যে হাত পা ধুয়ে একেবারে রুমে চলে যাবে। তো সাগর ভাই যিনি, ওনার হাতে টপ লাইট ছিলেন, উনি সবার সামনে। তো ওনারা সবাই একসাথে হাঁটতেছেন। তো সবাই, সাগর ভাই আরও 2-1 ওনারা খেয়াল করল যে সবুজ রঙের কিছু একটা হবে, সাপ বা এই জাতীয় কিছু একটা। মনে হলো যে তাদের পা সামনে থেকে এসে পিছনের দিকে চড়ে গেল। ওকে, তো এটা মানে সবাই খেয়াল করছে। তো উনি সঙ্গে সঙ্গে টর্চ নিয়ে পিছনে ঘোরার পর দেখতেছেন যে রাস্তার মধ্যে কিছুই নেই, মানে যদি ওখানে কোনো ঝোপঝাড় ছিল না যে কোনো সাপ হলে যে ঝোপঝাড়ে ঢুকে যাবে, তাকে দেখতে পাওয়া যাবে না। তো ভাই তারা তাড়াহুড়া করে
করে হাত মুখ দিয়ে ওনারা রুমে চলে আসে। তো সেই বিল্ডিংয়ে দুটা কলাপসিবল গেট ছিল, একটা নিচতলে এবং একটা ছিল 2 তলা। ব্যাংকের একটা কলাপসিবল গেট ছিল, তো তালা খুলে ওপরে চলে আসে। তো রুমে আসার পর সাগর ভাইকে পুরো ঘটনাটা খুলে বলে যে ওনারা শ্মশানে এটা দেখেছে। তো উনিও বলে যে এরকম জিনিস নাকি আগেও অনেকে দেখেছে, সেই চকের মধ্যে, ক্ষেতের মধ্যে। তো তাদের কারো চোখে আর কোনো ঘুম নেই, তারা নিজেরা কথা বলতেছিল। তো তখন তারা সবাই এক রুমে স্টে করতেছিল ভয়ের কারণে। তো রাত 3টা, আনুমানিক 3টা কি 3:30, 3টা এরকম একটা সময় শুনতেছে যে তারা বাসাতে একটা সে নিচে থেকে বলতেছে যে টাঙ্কিতে পানি তুলতে হবে, সাগর ভাই চাবিটা নিয়ে আসেন। আচ্ছা ঠিক, এইটা বলে একবার। তো এটা বলার পর জনি ভাই আর ওনার ফ্রেন্ডরা বলে যে কেয়ারটেকার মনে হয় নিচে আসছে। তো তারা জানলা দিয়ে তাকে দেখে যে নিচে একজন লোক দাঁড়িয়ে আছে। তারা বুঝছেন যে হয়তোবা কেয়ারটেকার হবে। তো তখন সাগর ভাই, যিনি যার বাসা, উনি মানে ঘুমিয়ে পড়েছেন কিছুটা। তো তাকে ডাক দেয়। তো ডাক দিয়ে বলতেছে যে এরকম ওই কেয়ারটেকার নিচে আসছে পানি তোলার জন্য। তো সে বলে যে এত রাতে তো কেয়ারটেকার কখনো পানি তুলতে আসবে না, এবং সে বলে যে উনি বিকাল 5টা-6টার দিকে পানি তুলে চলে যায়। উনি বলে আমার নিচে দাঁড়িয়ে আছে দেখলাম। তো এটা শোনার পর ওই সাগর ভাই জানলা দিয়ে বাইরের দিকে তাকায়। তো তাকার পর দেখতেছে যে নিচে কেউই নেই। তো ঠিক রাসেল ভাই ওই সময় সেম ওই গলায় যেটা ভেসে আসে, তারা সবাই শুনে একসাথে যে বলতেছে যে আমি ছাদের ওপরে, সাগর ভাই চাবি নিয়ে ছাদে আসেন। এটা শুনে রাসেল ভাই তারা সবাই মানে ফ্রিজ হয়ে যায় সেখানে। সেটা হচ্ছে যে চাবি যেটা ছিল সেটা কেয়ারটেকার অলমোস্ট তাকে দিয়ে চলে যায় বাসায়। আর সে যদি ছাদে চলেই আসে তাহলে কিন্তু তার চাবির কিন্তু কোনো প্রয়োজনই হবে, রাইট? তো এটা রাসেল ভাই শোনার পর তারা সবাই বেশ ভয়ে পেয়ে যায়। সে তখন আর তারা কেউই ঘুমায়নি। তো অ্যাজ ইউজুয়াল তারা সকাল 7টার দিকে মানে আলো হওয়ার পর তারা বের হয় রুম থেকে। তো নাস্তা করার পর ওই কেয়ারটেকার আসে। তো তাকে জিজ্ঞেস করা হয় যে সে কি এরকম রাত 3টা বাজে আসছিল নাকি পানি তোলার জন্য। সে যেটা বলে যে সে সব সময় ওই মাগরিবের সময় পানি তুলে এখানে সব কাজ যেগুলো থাকে সেগুলো করে উনি চলে যায় বাসা থেকে, ওভাবে আসেনি। জি না রাসেল ভাই, আচ্ছা। এবং এই ঘটনা ঘটার পর জনি ভাই এবং ওনার সব ফ্রেন্ডস সেদিনই ঢাকায় ব্যাক করে, কিন্তু এটার কোনো রহস্যের কোনো কারণ জানতে পারা যায় নাই তখন? না রাসেল ভাই, ওই শ্মশানে যেটা তারা দেখেছে এইটা নাকি ভাই প্রায়ই নাকি অনেকেই দেখে সেখানে, কিন্তু ওই বিল্ডিংয়ে তারা যার গলা শুনেছে এইটা পরবর্তীতে জানা যায় নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আমি মহিম। আমি আসছি শুক্রবার ধানমন্ডি থেকে। বর্তমানে আমি ইউনিভার্সিটিতে পড়তেছি। আচ্ছা। ঘটনাটা আমার এক চাচার কাছ থেকে শোনা। তো উনি আর কি গ্রামে ভ্যান চালাতেন। ওনাদের গ্রামে উনি আর কি ভ্যান চালাতেন, লাশ বহনের কাজ করতেন আর কি ভ্যানে। তো মানে উনি একদিন রাতে ওনার কাছে একটা ফোন আসে। রাত্রে আনুমানিক 8টার দিকে ওনাকে বলা হয় যে একটা লাশ নিয়ে যাওয়ার জন্য মানে পোস্টমর্টম ঘরে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। আচ্ছা। তো উনি আর কি চলে যান সেখানে লাশটাকে নিয়ে, চাচে মরানো একটা লাশটাকে নিয়ে। তো চাচা রওনা দেন লাশ কাটা ঘরের উদ্দেশ্যে। তো সেখানে পৌঁছাতে চাচা রাত 9টা বেজে যায় আর কি। তো রাত্রে 9টার দিকে চাচা ওখানে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর চাচা দেখে যে মানে ডোম আর কি সেখানে দাঁড়ায় আছে। তো ডোমকে দেখে চাচা বলে যে কি ব্যাপার রহিম মিয়া, চলে আসছো। চাচার নাম ছিল আর কি রহিম। তো বলেছে কি ব্যাপার, রহিম ভাই চলে আসছো? তো বলে যে চলো আমরা দুজন মিলে লাশটাকে মানে ভিতরে ঢুকাই। তো চাচা আর ডোম দুজনে লাশটাকে আর কি মানে লাশ কাটা ঘরের ভিতরে ঢোকায়। ঢোকানোর পর চাচা চলে আসতে চায়। তখন ডোম চাচাকে বলে যে তোমার তো কোনো কাজ নাই, তুমি বরঞ্চ কিছুক্ষণ এখানে থাকো, আমার সাথে কিছুক্ষণ মানে আমাকে সাহায্য করো। তো চাচা রাজি হয় না, বলে যে না, আমি বাসায় চলে যাব, অনেক রাত হয়ে গেছে। তো ডোম কিছু রিকোয়েস্ট করার পর বলে যে তোমাকে আমি 100 টাকা দিব, তুমি আমার সাথে আজকে হেল্প করো। আমার মানে মন ধারণা আজকে এরকম কিছু একটা বলে। তো চাচাও রাজি হয়ে যায়। তো এক পর্যায়ে ওই ডোম যখন আর কি লাশটাকে কাটতে ছিল, মানে লাশটা ছিল একটা মূলত যুবতী একটা মেয়ের লাশ ছিল। তো মেয়েটা আর কি চেহারা অনেক সুন্দর ছিল। তো ডোম মানে চাচাকে বলে যে দেখো, ওই মেয়েটা মানে যখন বেঁচে ছিল তখন কিন্তু মানে সবাই একে কত ভালো বলতো, সুন্দর বলতো, কিন্তু এখন মেয়েটা মারা গেছে, এখন 1 মিনিটের জন্য এর কাছে কেউ থাকতে যাবে না। তো দুনিয়াটা আসলেই কি আজব। তো এরকম বলার পর যখন লাশটা কাটে তখন হঠাৎ করে চাচা শুনতে পায় যে দরজায় মানে কে যেন নক করতেছে, মানে ওই লাশ কাটা ঘরে দরজায় কেন নক করতেছে। তো চাচা একটু মানে ভয় পায় যে এত রাতে মানে লাশ কাটা ঘরে এখানে কে আসবে দরজা নক করবে। তো চাচা দরজাটা খোলার পর দেখে যে সেখানে একটা কুকুর দাঁড়া আছে। তো ডোম বলে যে এটা ওর পোষা কুকুর আর কি।
তো কুকুরটা ভিতরে চলে আসে, আসার পর ওই মেয়েটার চর্বি কেটে কেটে মানে নিচে একটা বালতির মধ্যে রাখা হচ্ছিল। তো চাচা দেখতেছিল জিনিসগুলা। তো হঠাৎ করে নিচ থেকে মানে খাওয়ার শব্দ আসে, এরকম একটা মানে খেলে যেরকম আওয়াজ পাওয়া যায়, চাবানোর আওয়াজ পাওয়া যায়। তো এরকম তো চাচা খেয়াল করে যে কুকুরগুলা ওই কেটে রাখা মানে চর্বিগুলা আর কি খাচ্ছে। আচ্ছা, তো এটা দেখার পর চাচা আর কি খুব মানে খারাপ লাগে যে এটা কি হচ্ছে। তো চাচা কিছু বলে না আর কি, জিজ্ঞেস করে যে এটা কেন, কুকুরকে সব খাইতে দাও কেন? তো ডোম বলে সে যদি এটা খেয়ে যদি পছন্দ করে থাকে তো খাইলে প্রবলেম কি। তো চাচা চলে যেতে চায়। তারপরও ডোম বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি কিছুক্ষণ ওয়েট করো। তখন চাচার আরেকটা ফোন আসে যে কোনো এক জায়গায় চাচাকে ডাকা হয়। তো চাচা বলে যে আমার একটা ফোন আসছে, আমি চলে যাই, মনে হয় আরেকটা কাজ আছে কোনো। তো ডোম বাধা দেয়, বলে যে তুমি আর কিছুক্ষণ পরে যেও। এটা বলে ডোম আর কি করে, একটা মানে মাংসের দলা কেটে নিয়ে ওই লাশ কাটা ঘর থেকে বাইরে বের হয়। তো বাইরে বের হওয়ার পর চাচা বলে যে কোথায় যাচ্ছ? তখন ডোম বলে যে আমি একটু বাইরে যাচ্ছি, তুমি এখানে থাকো, আমি আসতেছি। তো চাচা অনেক ভয় পায় যে মানে একা একা একটা লাশ, মানে লাশের সাথে মানে এরকম। তো ওই ডোম আর কি লাশের এই একটা মানে লাশের থেকে একটা মাংসের টুকরা নিয়ে বাইরে চলে যায়। কুকুরটাও পিছনে পিছনে চলে যায়। তো চাচা আর কি লাশটাকে দেখে চাচা অনেক ভয় পাচ্ছিল। তো চাচা বলে যে আমি ওই চাঁচ দিয়ে মানে মুখটা ঢেকে রাখি, মানে দেখতে আমার অনেক ভয় লাগছিল। তো এই সময়ে হঠাৎ করে মানে বাইরে থেকে কিছু কান্নাকাটির আওয়াজ আসে। তো চাচা চিন্তা করে যে কি ব্যাপার, বাইরে কান্নাকাটির আওয়াজ কেমন। তো চাচা আর কি বাইরে বের হয়। বের হয়ে দেখে যে এরকম 2-3 জন মানুষ একটা লাশ নিয়ে আসতেছে মানে ওই ঘরের দিকেই, এবং সাথে মানে কিছু পুলিশও আছে 2-3 জনের মতো। তো চাচা আর কি আগায় যায় ওখানে। আগায় যাওয়ার পর পুলিশ বলে ডোম কোথায়, একটা লাশ নিয়ে আসা হয়েছে, এটাকে পোস্টমর্টেম ঘরে ঢুকাইতে হবে আর কি। তো চাচা বলে যে ডোম তো একটু বাইরে গেছে। তো বলে যে তুমি আচ্ছা এটাকে ভিতরে নিয়ে যাও লাশটাকে। তো চাচা আর কি ওই মানে লাশটার মানে মুখটা একটু খুলে দেখে যে আর কি। তো চাচা যখন লাশটার মুখ দেখে তখন দেখে যে ওই ডোমটারই লাশ, যেটা যার সাথে চাচা আর কি এতক্ষণ মানে কাজ করতেছিল লাশ কাটা ঘরে। এবং ওই মেয়েটা তখন আছে, মেয়েটার লাশ তখন ঘরের মধ্যেই, তখনও ঘরের মধ্যেই ছিল। আর ডোমটা তার মানে বেশ আগেই মারা গিয়েছে। সুতরাং এতক্ষণ তার সঙ্গে যে ঘটনাটা ঘটছিল সেই মানুষটি অর্থাৎ সেই ডোমটি আগেই মারা গিয়েছে। এবং সে ডোম না, হয়তো সে তাকে ডোম মনে করেছিল যে মানে এতক্ষণ তাহলে চাচা যার সাথে ছিল তিনি ডোম না, তাহলে মানে কে ছিল তাহলে চাচার সাথে। চাচা অনেক ভয় পায়। তো কাউকে কিছু মানে বলতে যেও আর কি, কে বিশ্বাস করবে চাচার কথা। তো আসলে কেউ বিশ্বাস করতে চাইবে না ওই মুহূর্তে। এই টাইপের ঘটনাগুলো সাধারণত বিশ্বাস করতে চান না, এটা খুব স্বাভাবিক। তো চাচা আর কি অবাক হয়ে মানে লাশ কাটা ঘরের দিকে তাকায় আরেকবার, যে মানে কি হচ্ছিল এতক্ষণ। তো তাকানোর পর চাচা সেই কুকুরটাকেই দেখতে পায়, যেটা আর কি চাচার ডোমের সাথে ছিল। এবং চাচা দেখতে পায় যে তখনও কুকুরের মুখে সেই চর্বিগুলো লেগেছিল, মানে তখন যেটা চাচা দেখছি। ওকে, তো এটাই ছিল আপনার ঘটনা। আপনাকে থ্যাঙ্কস, অনেক 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 ধন্যবাদ আপনাকে। চলে যাব আবারও ডিনারের কাছে আরেকটা ঘটনা শুনতে, এবং আমাদের সঙ্গে নতুন অতিথি আছেন, তাদের ঘটনা শুনব। আমি আগে প্রথমে একটা ডিনারের কাছে ঘটনা শুনতে যাচ্ছ। তো আমরা নেক্সট ঘটনায় চলে যাই ভাই। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা একটি ক্লিনিক নিয়ে ঘটনাটি। তো এই ঘটনাটিও আমাকে জনি ভাই শেয়ার করেছে। তো এটা 7 থেকে 8 বছর আগের একটি ঘটনা। তখন জনি ভাই আর ওনার 2 জন ফ্রেন্ড, ওনারা চাঁদপুর থেকে ঢাকায় ব্যাক করতেছিলেন। আচ্ছা, তো চাঁদপুর থেকে যখন ওনারা ঢাকার উদ্দেশ্যে বাসে ওঠেন তো কিছু দূর আসার পরই জানি ভাই এক ফ্রেন্ডের ওনার ওই টয়লেটের প্রেসার আসে। আচ্ছা, তো উনি আর ওই মাঝখানে আর বাস থেকে নামতে না পারাতে ওনারা যেটা করে যে সোনারগাঁও দিকে মোগরাপাড়া বাসস্ট্যান্ড যেটা, সেখানে ওনারা নেমে যান ওই ফ্রেন্ডকে নিয়ে। তো নেমে যাওয়ার পর ওই মোগরাপাড়া যে বাসস্ট্যান্ড আছে, তো নামার পরে তারা দেখলেন যে বাম দিকে বেশ কিছু ভবন। তো একটা বিল্ডিং ওনাদের চোখে পড়ে, সেটা হচ্ছে যে সেটার নিচে কিছু ফুডসের দোকান আছে এবং বিল্ডিংটা এখনও সেখানে আছে, এবং দ্বিতীয় তলা ছিল একটা রেস্টুরেন্টের একটা সাইনবোর্ড তাদের চোখে পড়ে। তো তারা চিন্তা করলেন যেহেতু রেস্টুরেন্ট আছে তাহলে এখানে ওয়াশরুমটা ইউজ করা যেতে পারে। তো তখন ওই জনি ভাইয়ের যে ফ্রেন্ড রবিন ভাই, উনি চলে যায় সেই বিল্ডিংয়ে। তো তারা বাইরেই বসে থাকে।
তো হাফ অ্যান আওয়ারের মতো হয়ে যায়। তো জনি ভাই ওনার একজন ফ্রেন্ড ওনারা ওই দোকানে বসে কোক খাচ্ছিলেন। তো ওনারা চিন্তা করলেন যেহেতু অনেকক্ষণ সময় হয়ে গেছে, মানে আসতেছে না। আর এদিকে জনি ভাই চিন্তা করলেন যে উনি একটু খোঁজ নিয়ে আসবেন, আর প্লাস উনিও একটু টয়লেটে যাবেন। তো এই চিন্তা করে উনিও সেম ওই বিল্ডিংয়ের দিকেই চান, যে বিল্ডিংয়ে ওনার ফ্রেন্ড গিয়েছে একটু আগে। তো উনি যথারীতি সেই বিল্ডিংয়ের 2 তলায় যায়, গিয়ে দেখে যে সেখানে একটা রেস্টুরেন্ট। তো ওই রেস্টুরেন্টে ঢোকার পর উনি ওই রেস্টুরেন্টের একজন লোককে জিজ্ঞেস করে যে উনি কি এই রেস্টুরেন্টের ওয়াশরুমটা ইউজ করতে পারবেন কিনা। আচ্ছা, তো ওই লোক তাকে যেটা বলে যে আসলে এই ওয়াশরুম উনি ইউজ করতে পারবেন না, উনি চাইলে ওপরে একটা ক্লিনিক আছে, তিনি ওই ক্লিনিকের ওয়াশরুম ইউজ করতে পারেন ওপরে গিয়ে। আচ্ছা, তো উনি ভাবলেন যে ঠিক আছে, ওনার ফ্রেন্ড হয়তোবা ওপরে গিয়েছে, কিন্তু সেও এখানে ইউজ করতে পারেনি হয়তোবা। তো উনি ওপরে যায়। তো ওপরে 3 তলায় যাওয়ার পর নিচে যেটা দেখে যে একটা থাই গ্লাস লাগানো। তো উনি থাই গ্লাস সরিয়ে ভিতরে ঢোকার পর দেখে যে একজন লোক লাল একটা শার্ট এবং সাদা রঙের লুঙ্গি পরে বসে আছে সে ক্লিনিকের মধ্যে। তো উনি তাকে গিয়ে জিজ্ঞেস করে যে এরকম উনি কি টয়লেটটা ইউজ করতে পারবেন কিনা। আচ্ছা। তো জনি ভাই যেটা বলেন যে ওনার রেসপন্সটাই খুব একটু অস্বাভাবিক ছিল, যে উনি বলতেছেন যে টয়লেট ইউজ করবেন করেন, মানে খুব গাছ একটা ভাব। তো ওনাকে আর জনি ভাইকে আর দেখানো হয়নি যে কোন দিকে ওয়াশরুম বা টয়লেটটা কোন দিকে। তো জনি ভাই নিজেই হাঁটতে থাকেন। তো উনি হাঁটার সময় খেয়াল করলেন যে ক্লিনিকের মধ্যে কোনো ওয়ার্ড বয় বা নার্স বা কোনো পেশেন্টের রিলেটিভ কেউই নেই, বেশ অন্ধকার একটা পরিবেশ। তো উনি ওই জাস্ট হাঁটতেছেন। তো হাঁটতে হাঁটতে উনি বেশ দূরে যাওয়ার পর দেখলেন যে হাতের ডান দিকে একটা দরজার মধ্যে লেখা যে টয়লেট। তো উনি দেখতেছেন যে ভিতরে লাইটের সুইচগুলো অফ করা। তো উনি বাইরে থেকেই লাইটের সুইচ অন করেন। তো অন করার পর উনি দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢোকেন। তো ভিতরে ঢোকার পর উনি দেখেন যে বাম দিকে 3টা কি 4টা টয়লেট আছে এবং ডান দিকে আরও 3-4টা টয়লেট এরকম আছে। তো উনি ঢোকার পর মনে হচ্ছিল যে ওনার শরীরটা যেন কেমন ভার হয়ে যাচ্ছে। তো ওনার যে ফ্রেন্ডটা ওয়াশরুমের জন্য আসছে তার নাম হচ্ছে রবিন ভাই। তো উনি করতেছেন কি যে বাইরে থেকে ডাকতেছেন যে রবিন কি ভিতরে। তো এইটা বলতেছে উনি জিজ্ঞেস করতেছে, আর প্রতিটা ওয়াশরুমের দরজায় উনি খুলতেছে আর দরজাটা ভিতরে ধাক্কা দিচ্ছে। আচ্ছা, তো উনি কিন্তু দরজাগুলো খুলতেছিল বাইরে থেকে, লাগানো ছিল ওনার যদি ফ্রেন্ড ভিতরে থাকে তাহলে সেটার দরজা কিন্তু ভিতর দিয়ে লাগানো থাকবে। তো উনি বাইরে থেকে দরজা খুলতেছে, আগে জিজ্ঞেস করতেছে, তারপর ধাক্কা দিচ্ছে এবং ভিতরে কাউকেই দেখছে না। আচ্ছা, তো এইভাবে করতে করতে ঠিক শেষের যে টয়লেটটা ছিল সেই দরজাটা উনি খোলার পর ধাক্কা দিয়ে উনি যেটা উনি দেখে যেখানে লো কমোডে যে মহিলা হবে উনি যেটা বলেন, চুল দেখে উনি গেস করেন যে মহিলার মতো কেউ একজন বসে আছে সেখানে। আচ্ছা, এবং লাইট কিন্তু বাইরে থেকেই প্রথমে বন্ধ ছিল, উনি কিন্তু লাইটটা অন করেন। আচ্ছা, ঢোকার সময় তো উনি দেখতেছেন একজন মহিলার মতো কেউ একজন বসা। তো জনি ভাই প্রায় 10 কি 15 সেকেন্ড এরকম সময় ধরে ওনাকে দেখতে থাকেন সেখানে দাঁড়িয়ে। তো উনি দেখতেছেন যে মাথাটা পিছন দিকে ঘোরানো ছিল কিনা উনি খেয়াল করেননি, কারণ চুলগুলো সব সামনের দিকে ছিল এবং ওনার পা যে অংশটা এটা থেকে মনে হচ্ছে যে ব্যান্ডেজড করা, এবং হাতের অংশ থেকে মনে হচ্ছে যে পুড়ে যাওয়ার পর মানুষের স্কিন ফোসকা পড়ে যাবে যেরকম, ঠিক ওই রকম ফোসকা পড়ে ফেটে গিয়েছে মাংসগুলো। আচ্ছা, তো এটা দেখার পর রাসেল ভাই উনি প্রায় 10-15 সেকেন্ড এটা দেখে, তো উনি সেখান থেকে দৌড় দিবে নাকি কি করবে উনি ততক্ষণ সেটা বুঝে উঠতে পারছিলেন না। তো যখন উনি বুঝতে পারলেন যে আসলে ওনার এখান থেকে ভাগতে হবে বা চলে যেতে হবে, তখনই উনি রাসেল ভাই সেখান থেকে দৌড় দেয়। তো দৌড় দেওয়ার পর উনি যখন ফার্স্ট টাইম ঢুকে তেমন একটা সময় লাগেনি কিন্তু ওয়াশরুমে আসতে, বাট উনি বের হওয়ার সময় মনে হচ্ছে যে উনি দৌড়াচ্ছে বাট ফ্লোর শেষ হচ্ছে না। তো উনি দৌড়াতে দৌড়াতে একেবারে ওই যে লোকটাকে বসা যেখানে দেখছিলেন উনি সেখানে আসেন। সেখানে আসার পর দেখেন যে ওই লাল শল্ট পরা যে লোকটা ছিল সে তার দিকে তাকিয়ে হাসতেছে। মনে হলো যে সে ব্যাপারটা মনে হয় আগে থেকে জানত। আচ্ছা, তো তার হাসিটা খুব অবাক ছিল। তো উনি কোনো কথা না বলেই সেখান থেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকে। আচ্ছা, তো রাসেল ভাই নিচের দিকে নামার সময় উনি যেটা দেখলেন যে লোকটাকে উনি ক্লিনিকে ঢোকার সময় দেখলেন, বের হওয়ার সময় হাসতে দেখলেন, সেই লোকটাই সিঁড়ি দিয়ে উঠতেছে। আচ্ছা, উনি যে তাকে কিছু জিজ্ঞেস করবে বা কি এরকম কোনো সাহস ছিল না তার মধ্যে। তো উনি তাড়াতাড়ি দৌড় দিয়ে এসে নিচে এসে সেন্সলেস হয়ে যায়।
তো তখন ওনার সেন্স করার পর উনি ওনার ফ্রেন্ডসদেরকে জিজ্ঞেস করে। উনি প্রথমে ওনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে যে সে কোন টয়লেটে গিয়েছিল। ওনার ফ্রেন্ড যেটা বলে যে ওই বিল্ডিংয়ের পিছনে সিঁড়ি উঠে এবং সে রেস্টুরেন্টের টয়লেটেই যায়। আচ্ছা। সে ওপরে গিয়ে দেখে যে ওপরের ওই বিল্ডিংয়ের ওই পাশটায় কোনো ফ্লোর ছিল না, জাস্ট ছাদ ছিল। আচ্ছা। তো রাসেল ভাই এটা শোনার পর ওরা সেখান থেকে চলে আসে। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী কথায় যাই। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন সেটা আগে একটু শুনি আমরা। হ্যালো লিসনার্স, আমি বাদশাহ, আমি এমএস থেকে এসেছি। আমি আজকে যে ঘটনাটি থেকে এমএস থেকে। আচ্ছা, এটা কোথায়? এটা ঢাকা ক্যান্টনমেন্ট। আজকে আমি যেই ঘটনাটি বলবো বিশেষ করে সেটা আমার না, আমার বাসার পাশেই থাকতো ওর। আমি ঘটনায় চলে যাই। আজ থেকে প্রায় 1 মাস আগের ঘটনা। আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম 3 জন্য ভরাই। তো গ্রামের বাড়ি থেকে আসার পরে আমি ঘটনাটি শুনতে পারি, আমার কাজিন আমার সাথে শেয়ার করেছে। তো এটা একটা রিয়েল ইভেন্ট, যেটা আমি খুবই আগ্রহ ছিলাম যে বোতমের মাধ্যমে আমি সবাইকে জানাবো। সো মূল ঘটনা হচ্ছে যে যার সাথে হয়েছে তার নামটা আমি এখন বলতে চাচ্ছি না, সামান্য একটু প্রবলেমের জন্য। আমরা ঘটনায় চলে যাই। তারপর যার কথা বলবো, যার ঘটনা, ও সরকারি চাকরি করত। সো সে বেশিরভাগই তার নাইট ডিউটি থাকতো আর কি। তো নাইট ডিউটিতে প্রায় 2টা-2:30টার দিকে বাসায় পৌঁছাইত। তো তার বাসায় বোঝার যে রাস্তাটা, সেটা একটু প্রবলেম ছিল এটাই যে তার রাস্তার উপরে কোনো লাইট ছিল না, অন্ধকার। সো প্রতিদিন এভাবেই যাইত। আর কি যাওয়ার পথে হঠাৎ একদিন আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে তার যে বাসায় পৌঁছেত ওই রাস্তার যাওয়ার পথে একটা বড় বটগাছ পড়ে আর সাথে একটা বড় কবরস্থান। সো সে যখন যাচ্ছে ওদিন হঠাৎ একদিন তার সাথেই বটগাছের নিচে একটা ভয়ঙ্কর অদ্ভুত একটা ইভেন্ট ঘটে। ও যখন সাইকেল দিয়ে যাচ্ছে ডিউটি শেষ করে, তখন হঠাৎ দেখতে পারে যে বটগাছের নিচে 5 থেকে 6 বছরের একটা ছেলে বাচ্চা কান্না করতেছে। তো সে হঠাৎ করে সাইকেল থামিয়ে সাইকেলের ওপর বসে থেকে সে বলতেছে যে ছেলের নাম জিজ্ঞেস করল, ছেলের অ্যাড্রেস সবকিছু জানল। জানার পরে বলতেছে, তুমি এত রাতে এখানে কেন, সেই বটগাছের নিচে কান্দা করতেছ? তো ছেলেটি জবাবে উত্তর দিল যে আমার আব্বা আমাকে সন্ধ্যার সময় অনেক মারধর করেছে, সো আমি ভয়ে বাসা থেকে পালিয়ে আসছি। তখন ওই লোকটি বলতেছে, তো তোমার বাসা কোন দিকে? তো ওই ছেলেটি আবার দেখাই দিছে যে ওই লোকের যে বাসা, যেই গলি দিয়ে যাইতে হয় ওই দিকে দেখাইছে যে আমার বাসা ওই দিকে। তো ওই লোকটি বলল যে ঠিক আছে, চল তুমি আমার সাথে চলো, তোমার বাসায় পৌঁছায়া দেই। তো ছেলেটি অস্বীকার করল যে না, আমি এখন যাব না, যদি আমি যাই তো আমার আব্বা আবার হয়তো আমাকে মারবে। কয় তাইলে ঠিক আছে, তুমি আমার সাথে আছো, আমি তোমারে আমার বাসায় নিয়ে যাই, কালকে তোমাকে আমি সকালে পৌঁছাই দিব তোমার বাসায়। তো ছেলেটি রাজি হল। রাজি হওয়ার পরে ওই লোক সাইকেলে দাঁড়িয়ে থেকে তখন ছেলের সাথে কথা বলছে। বলার পরে ছেলে আসলো, আসার পরে বলতেছে যে তুমি আমার সাইকেলের সামনে বসো। তো সামনে বসার কথা বলছে যখন, তখন ছেলেটি বলল যে না, আমি পিছনে বসবো। তো পিছনে বসবা, তুমি তো অনেক ছোট, তো তুমি সামনে বসলেই ভালো হয়। কয় না, আমি পিছনে বসবো, আমি পড়ব না। তখন ওই লোকটি বলল আচ্ছা ঠিক আছে, তুমি পিছনে বসো। তো সচরাচর এরকম ওই লোক তো অনেক দিন যাবৎ জব করে, যেহেতু এদিক দিয়ে প্রতিদিনই যাওয়া আসা করে, আর তার সাথে যে এরকম কোনো একটা ইভেন্ট ঘটবে। দেন ওই ছেলে যখন পিছনে বসছে, বসার পরে ওই লোকটির সাইকেলে যখন প্যাটেল দিতেছে, তখন সবচেয়ে ভয়ঙ্কর যে অদ্ভুত একটা ঘটনাটা হয় আর কি, যে দেখল সাইকেল তার সামনে লড়তেছে না। তখন লোকটি ভয় পায় নাই, না পাই বলতেছে কি ব্যাপার, সাইকেল হঠাৎ করে থেমে গেল। তখন পিছনে তাকায়া দেখে যে ওই ছেলেটি আর ওই ছেলের মতো নাই, বিশাল বড় আকৃতির একটা মানুষ হয়ে গেছে। তো লোকটি দেখার পরে যখন ও পিছনে তাকানোর পরে ওর একটা থাপ্পড় দেয়। থাপ্পড় দেওয়ার পরে ওই লোকটি ওই জায়গায় জ্ঞান হারায় ফেলে। তো পরের দিন লোকরা সবাই ওরে হসপিটালে নিয়ে যায়। নেওয়ার পরে প্রায় 2 দিন ছিল। যখন জ্ঞান ফিরছে তো সবার সাথে এই কথাগুলো শেয়ার করার পরে 2 দিন পরে মারা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন নতুন অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলুন, তারপর আপনার ঘটনায় যাব। আমরা খুবই কম টাইমের মধ্যে আছি, একটু এগিয়ে এসে কথা বলবেন। হ্যাঁ প্লিজ। হ্যালো লিসেনার, আমি মিরপুর থেকে অনেক। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটি আমার গ্রামের বাড়িতে ঘটা, যেটা ফরিদপুরের আলফাঙ্গা থানা, বাদ্রা গ্রাম। তো ভাই, আমার বাসাটা হচ্ছে মধুমতি নদীর পাড়ে। তো সময়টা ছিল 2011 সাল, আমার ডেটটা ঠিক মনে নাই, বাট সময়টা ছিল বর্ষাকাল। তো ভাই, আমি ওখানে আমাদের নদীতে প্রচুর মাছ পাওয়া যাচ্ছিল।
তো একদিন বিকালবেলা আমি যখন ক্রিকেট খেলতেছিলাম তো আমার একটা ফ্রেন্ড মামুন আমাকে বলতেছিল যে দোস্ত আজকে আমি তাকে একটু বলে দিই, ইন্টারাপশন দেই, যে আমরা মাছ ধরার ঘটনাগুলো সাধারণত শুনি যে আমার বাবা বা অমুক বা তমুক, বাট আপনি এটা নিজে এক্সপিরিয়েন্স করেছেন, রাইট? হ্যাঁ, এটা নিজের এক্সপিরিয়েন্স। তো মামুন আমাকে বলতেছিল যে আজকে রাত্রে আমরা মাছ ধরতে যাব। তো ভাই যেহেতু গ্রামে অনেক মাছ পাওয়ার ছিল মোটামুটি নদীতে, সো চিন্তা করলাম যে ওকে যাওয়াই যেতে পারে। তো ফ্রেন্ডকে বললাম যে ঠিক আছে যাব। তো ওদিন রাত আনুমানিক 10টার সময় মামুন আমার বাসায় গিয়ে বলে যে চল বের হ। তো যেহেতু অনেক সময় অনেক রাত হয়ে গেছিল, তো আমি কোনো কিছু চিন্তা না করে জালটা নিয়ে বের হয়ে যাই। তো বলে রাখা কথা যে আমি ওদিন কোনো লাইট নেইনি হাতে। তো নদীর ধারে গিয়ে দেখি যে প্রচুর লাইট এবং আরও অনেকেই মাছ ধরতেছে। তো আমার ফ্রেন্ড ফার্স্টে জাল ফেলা শুরু করে। দেন যখন ও জাল ফেলা শুরু করে আমি পিছন থেকে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। তো ও অনেক সময় ধরে জাল ফেলতে থাকে। দেন আমরা মাছও পাচ্ছিলাম প্রচুর। আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা পরে আমরা জাল ফেলতে ফেলতে আমাদের বাসা থেকে পশ্চিম দিকে একটা বিল আছে, বিলের দিকে চালিতে থাকি। তো যে পরিমাণে মাছ পাচ্ছিলাম তাতে আমাদের পুরো ব্যাগটা ভরে যাওয়ার কথা ছিল, বাট ব্যাগটা আনফরচুনেটলি ভরে নাই, অর্ধেকটা ছিল। তো আমার ফ্রেন্ড আমাকে বলতেছে, কিরে এত মাছ ধরলাম, মাছ কি করছস? তো আমি বললাম যে মাছ তো এগুলাই, সব তো ব্যাগের ভিতরে রাখছি। তো যাই হোক, আর কোনো কথা না বাড়ায় আরও আস্তে আস্তে আগাইতে থাকি। তো আনুমানিক তখন যখন 2টা বা 2:30টা বাজে, তখন আমি আমার বাসা থেকে আরও 3 কিলোমিটার দূরে। দেন আমার ফ্রেন্ড আমাকে বলল যে এবার তোর পালা, তুই জাল ফেলা শুরু করলাম। ওকে, তো ফার্স্ট আমি যখন জাল ফেলি, ফার্স্ট টাইমেই আমি একটা বড় একটা কাতল মাছ পাই। তো আমার ফ্রেন্ডকে দেওয়ার পরে ও এটা ব্যাগে রাখে, এবং সেকেন্ড টাইম যখন আমি জাল ফেলতে যাব ঠিক সেই মুহূর্তে দেখি বিলের ভিতরে, তখন বিলের পানি এবং নদীর পানিটা প্রায় সমান হয়ে আছে। তো পাশেই রাস্তা, তো রাস্তাটার শেষ পার আর নদীর পাড়টা একই। তো আমি যখন বিলের ওপরে যখন মাছটা আপনার লাফাচ্ছিল, তো ওটাকে টার্গেট করে আমি জাল ফেলি। ফেলার পরে যখন জাল উঠাই, মাছ নেই, জালে কিছুই নেই। সেকেন্ড টাইম যখন আমি জাল ফেলে যাব, তখন আমি চিন্তা করলাম যে এবার হাত দিয়ে ধরার চেষ্টা করব। দেন জাল ফেললাম। জাল ফেলার পরে মাছটাও পড়ছে জালের তলে। তো আমি হাত দিয়ে যখন মাছ ধরার চেষ্টা করতেছি পানিতে নেমে, তখন আমার ফ্রেন্ড ওর কোনো সাউন্ড পাচ্ছিলাম না, বা ও কোনো কথা বলতেছিল না। দেন 4-5 মিনিট ট্রাই করার পর আমি আমার ফ্রেন্ডকে বললাম যে দোস্ত আমাকে একটু হেল্প কর, আমি পারতেছি না। দেন আমি ওর কোনো সাউন্ড পাচ্ছিলাম না। তো ওর দিকে তাকিয়ে দেখি যে ওই যে রাস্তাটার শেষ প্রান্তটা ছিল, যেটা আপনার নদীর পারে, ওইখানে বসে আছে, বসে মাছটা খাচ্ছে, কাতন মাছটা যেটা পেয়েছিলাম ওইটা। তো হওয়ার পরে আমি জাস্ট তাকিয়ে হতভম্ব হয়ে গেছি। তো ওর দিকে ও আমার দিকে তাকাইল। তাকানোর পরে ভাই যে বিদঘুটে চেহারাটা আমার সামনে ভেসে উঠল, ভাই আমি ফুল হতভম্ব। ওটা দেখলে এখন আমার খুব ভয় লাগে। তো চেহারাটা এরকম ছিল যে চোখটা অনেক বড় এবং লাল, আমার দিকে তাকিয়ে আছে। দেন ওর মুখ থেকে লালা টাইপের কিছু একটা পড়তেছে, ব্লাড ঠিক না, বাট বেশ কালো। আর আমার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর কণ্ঠে বলল যে কিরে খাবি? তো জাস্ট এটা সাউন্ডটা যখন আমার কানে আসলো যে খাবি, দেন আমি কি করছি আমি নিজেও জানি না, আমি একটা দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে চলে আসছি। এরপরে আমার কিছু মনে নাই। তো ভাই পরের দিন সকালবেলা আমি যখন আমার ঘুম ভাঙে, তখন দেখলাম আমার ফ্রেন্ড আমার পাশে, আমার বাবা আম্মু ছিল, দাদু ছিল। তো আম্মু বলতেছে, কিরে কি হইছে রাতে তোর? তো বললাম যে আম্মু এই কাহিনী। তো আম্মু আমাকে বলতেছে যে তোকে তো রাস্তার পাশেই পাওয়া গেছে। দেন আমার ফ্রেন্ড বলতেছে, তুই মাছ ধরতে কার সাথে গেছিলি? আমি বললাম কেন, তোর সাথে, তুই তো আমারে নিয়ে গেছিস। আমি সব দৌড়টা ওর ওপর চাপাচ্ছিলাম। তো আমার ফ্রেন্ড বলতেছে, দোস্ত তোর কথা ভুল হইতেছে, আমি গতকালকে রাত্রে আনফরচুনেটলি আব্বুর সাথে পাশের গ্রামে চলে যাই। দেন আমি তো বাড়িতে ছিলাম না। তো আম্মু আমাকে বলল যে তুই মাছ ধরছিস, পানিতে নামছিস, তো তোর শরীর তোর ভিজা ছিল না, তোর শরীরটা ফুল শুকনা ছিল ভাই। তো ভাই আসলে ভাই
মানে আমার স্পষ্ট মনে আছে যে আমি পানিতে নেমে বিলের ভিতরে নেমে আমি হাত দিয়ে মাল ধরি, বাট পরের দিন মানে ওই সময়টা নাকি আমার শরীরটা ফুল শুকনা ছিল। ইভেন আরেকটা ইন্টারেস্টিং ঘটনা, সেটা হচ্ছে আমি জালটা আমি ওখানে ফেলে রেখে আসছিলাম, কিন্তু সকালবেলা আমি যখন বারান্দার দিকে তাকাই তখন দেখি আমার জালটা ওইখানেই ছিল, ওই অবস্থাতেই ছিল, ওইখানে ছিল আমাদের রুমের বারান্দায়। যেখানে থাকার কথা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আমার কাছে তিনি একদম ছোট একটা ঘটনা তিনি শেয়ার করবেন। আমাদের হাতে সময় একেবারেই নাই, আমাদের এখন সাইন আউট করতে হবে, বাট ছোট্ট একটা ঘটনা শেষ করতে চাই। বলেন, আপনার ঘটনা বলেন প্লিজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি হচ্ছি এসবি আলামিন হাসান। তো আমি আজকে যে ঘটনাটি বলবো সেটা আমার এক বড় আপুর কাছ থেকে শোনা। তো আপুটির নাম হচ্ছে পাপিয়া সুলতানা। তো উনি আমাকে এই ঘটনাটি বলল আর কি। তো ঘটনাটি ওনার দাদুর সাথে ঘটে। তো ওনার দাদুরা আগে একটা গ্রামে থাকতো, কিন্তু সেখান থেকে ওরা ময়মনসিংহে চলে যায়, ওখানে একটা জায়গা কিনে বাড়ি করে আর কি। তো ওই জায়গাটার দাম খুবই কম ছিল, সেজন্য তারা তাড়াতাড়ি করে কিনে নেয়, এবং একসময় মানে এই জায়গাটা শশা হিসেবে ব্যবহৃত, কিন্তু এখন আর হয় না। যার জন্য মানে লোক সবাই সাপোর্ট করল যে জায়গাটা খুবই ভালো, কম দামে পাইছো, কিনে নাও। তো উনিও সবার কথা শুনে জায়গাটা কিনে নিল, কিন্তু আসলে উনি যখন ওইখানে বাড়ি করল তারপর থেকেই ওনার প্রবলেম শুরু। ওই দাদুর অসুস্থতা আর ভালো হয় না, মানে নিয়মিত উনি অসুস্থ, কত ডাক্তার কবিরাজ দেখায়, কিন্তু ওনার আর অসুখ ভালো হয় না। তো এভাবে চলতে থাকে, বাড়িতে সবারই কিছু না কিছু প্রবলেম হয়। তারপরে ওরা যখন রাত্রে ঘুমিয়ে থাকত, বাইরে এরকম সাউন্ড হতো যে মনে হচ্ছে পাশের যে বাঁশঝাড় সব বাঁশগুলো ভেঙে পড়ে যাচ্ছে, কিন্তু পরদিন সকালে গিয়ে দেখত যে না, সব বাঁশই ঠিক আছে আগের মতোই। তারপরে আবার ওনারা শুনত যে ঘরের দরজার সামনে দিয়ে বারান্দায় কেউ দৌড়াচ্ছে, হাঁটছে। তো ওনারা যখন দরজা খুলে দেখত যে আসলে কেউ নাই। তো এরকম চলতে থাকার পর ৫-৬ দিন পর এই ওনার একটা মেয়ে মারা যায় আর কি, মানে বাড়ি করার ৫-৬ দিন পরেই। তো মেয়েটা মারা যাওয়ার পরে তো ওনারা খুবই মানে দুঃখিত যে ওনার মেয়েটা মারা গেল। তো তারপরে আবার কিছুদিন পর সাবধানিক পর পাশের বাসার একজন এরকম মারা গেল। তো একজন কবিরাজ নিয়ে আসা হলো, যিনি মানে এসব জিন বিষয়ে অনেক ভালো জানেন এবং হুজুর টাইপের লোক। তো উনি পুরা বাড়িটা ঘুরে দেখল এবং বলল যে এই বাড়িতে কিছু প্রবলেম আছে, তো আপনারা এই বাড়িতে আসলে থাকতে পারবেন না, এখান থেকে চলে যান, এখানে থাকলে আপনাদের আরও ক্ষতি হতে পারে। তো তারপর থেকে দাদু এখান থেকে চলে আসে এবং ঢাকায় চলে আসে, ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকে। তারপর থেকে দাদু এখন সুস্থ, ওনার আর কোনো অসুখ হয় না আর কি। তো রাসেল ভাই ছিল আমার ঘটনা। ভেরি মাচ। প্রিয় লিসেনার, আপনারা এই এপিসোডে যে ঘটনাগুলো শুনতে পারলেন, প্রত্যেকটা ঘটনাই কিন্তু বাছাইকৃত ভয়ানক ঘটনা ছিল। আশা করি প্রত্যেকটা ঘটনাই আপনাদের মাঝে ভালো লেগেছে। তবে আপনাদের কোন ধরনের ঘটনাগুলো শুনতে ইচ্ছুক আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার চেষ্টা করব। ভূতপ্রেমের যত ভয়ানক ঘটনা আছে সেই ঘটনাগুলো আমি নিজেই বাছাই করে প্রতিনিয়ত এই ইউটিউব চ্যানেলে পাবলিশ করে থাকি। তাই বলবো, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ডিয়ার লিসনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। বর্তমান সময় চলতেছে শীতের আবাস, ঘন ঘন হালকা কুয়াশার মধ্যে আবহাওয়া ঠান্ডার দিকে চলে যাচ্ছে। তো আজকে সেরকমই একটি গল্প নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তাই যারা ভিডিওটি প্লে করেছেন আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। চাঁপাইনবাবগঞ্জের ছোট্ট একটি গ্রাম, চারপাশে ক্ষেত, নদী আর কুয়াশায় ঢাকা পথ। শীতের এক সকাল, সূর্য উঠেছে ঠিকই, কিন্তু কুয়াশায় ঘন চাদরে কিছুই দেখা যাচ্ছিল না। রুবেল নামে এক তরুণ প্রতিদিনের মতো সকালে তার গরু নিয়ে মাঠে যাচ্ছিল। পথটা খুব চেনা, কিন্তু সেদিন কেমন যেন অন্যরকম একটা ঠান্ডার অনুভূতি, অন্যরকম একটা আভাস বইছে তার মনে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, যেন পচা ফুলের মতো আশপাশ থেকেই আসছে, কিন্তু এই রাস্তা তো তার চেনা, কখনোই এরকমটা হওয়ার কথা না। মাঠের ধারে একটি পুরনো বট গাছ আছে। গ্রামের লোকজন বলে ওখানে রাতে কেউ যায় না। আবার বছরখানেক আগে এক নতুন বউ গলায় দড়ি দিয়ে ওখানে আত্মহত্যা করেছিল। তারপর পরবর্তী সময় থেকে ওখানে বিভিন্ন রকমের ঘটনা ঘটতে থাকে,
কিন্তু রুবেল এসব কুসংস্কার একদমে মানত না। গ্রামের ছেলে হলেও হঠাৎ তার চলার পথে গরুগুলো সব থেমে গেল, একদম স্থির। রুবেল ঘাড় ঘুরিয়ে দেখে কুয়াশার ভিতরে এক সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। মুখ দেখা যায় না, শুধু চুলগুলো পুরো ভিজে গেছে আর ঠান্ডা বাতাসে মুখ তুলছে। রুবেল খানিকটা ভয় পেয়েও সাহসিকতার সহিত বলল, ওখানে কে আছেন? ওখানে কেউ আছেন কি ওখানে? কোনো উত্তর মিলল না। মহিলা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। রুবেল হঠাৎ বুঝতে পারল তার পায়ের নিচে কিছু একটা লড়ছে। কাদা নয়, কিন্তু বরফের মতো ঠান্ডা তার শরীরটাকে জমিয়ে ফেলতেছে, এরকম একটা অবস্থা। সে আসলে বুঝতে পারছিল না যে কি করবে। তারপর তার গরুর যে দড়িগুলো ছিল সেই সবগুলো দড়িয়ে ছেড়ে দিয়ে নিজে একটু দৌড়ানোর চেষ্টা করতে পারল, কিন্তু কোনোভাবেই সে দৌড়াতে পারল না। তার মনে হলো শরীরটা তার একদম জমে গেছে। তারপর মহিলা একদম তার কাছে এসে ফিস ফিস করে বলল, আজও আমি ঠান্ডায় মরছি, তুমি গরম কাপড় আনোনি কেন? এবার তো রুবেল খানিকটা অবাক হয়ে গেল এবং আসলে তার সবকিছুই চলতেছে, কিন্তু বুঝতেছে না কি হচ্ছে তার সঙ্গে। পরদিন সকালে লোকজন মাঠে গিয়ে দেখে রুবেল পড়ে আছে সেই কুয়াশার মাঝে। তারপর যখন তাকে জেগে তোলা হয়, জেগে তোলার পর সে সকালের যে কাহিনীটা, সে কাহিনীটার কিছু অংশ বলে, আর বাকি অংশ তার কিছুই মনে ছিল না। কিন্তু পরবর্তী সময় যখন তাকে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, তখন হুজুরের কাছে সে সব কিছু, রাতের যে ঘটনাটা তার সঙ্গে ঘটেছে সবকিছুই সে বলে, এবং বলে যে আসলেই ওখানে ভয়ঙ্কর কিছু আছে। তো পরবর্তী সময় গ্রামের আর কয়েকজন ছেলে মিলে রুবেল সহ পরদিন সকালে ঠিক একই সময় সেই যে পডকাস্ট আছে সেই পডকাস্টের কাছে যায়, কিন্তু তারা কোনোভাবেই কোনো কিছুই দেখতে পারে না। এরকম করার পর আসলে তারা বুঝতে পারে যে হয়তো আজকে আসেনি। তারপর তারা একটা ফাঁদ আঁকে যে কোনো না কোনোভাবে সেটাকে যেন তারা ভালোভাবে বুঝতে পারে বা ভালোভাবে সেটা নিতে পারে, বের করতে পারে, সেটার জন্য তারা চেষ্টা করতে থাকে। তো পরের দিন সকালবেলা রুবেল বের হয়ে যায় এবং তার যে নিজস্ব যে স্থানটা আছে সেই স্থানটার মধ্যে বসে কুরুকে ঘাস খাওয়াতে থাকে। ঠিক তখনই তার পিছন থেকে কিছু একটা তাকে বলে যে আসলে তোমার এটা করা ঠিক হয়নি, তুমি সবাইকে রেখেছ, এরকম কিছু একটা বলে। তখন সে আসলে বোঝার চেষ্টা করে বা বুঝতে থাকে যে আসলে এখানে সত্যি ভয়ঙ্কর কিছু আছে, বা এখানে তার সঙ্গে যেটা হয়েছে সেটা আসলে মোটাও ঠিক হয়নি। এর পরবর্তী সময় রুবেল যখন তার নিজ গ্রামে ফিরে যায়, নিজের জায়গায় যখন সে চলে আসতে চায়, ঠিক তখনই তার কাছে একটা নতুন জিনিসের উদ্ভব হয়, সেটা সে কখনোই দেখেনি। আর সেটা হলো যে আকাশ থেকে কিছু একটা মাটির দিকে পড়ছে, কিন্তু সেটা আসলে কি পড়ছে সেটা সে বুঝতে পারে না। তারপর সে আস্তে আস্তে যখন সামনের দিকে এগিয়ে যায় এবং একটা সময় সে দেখতে পারে যে আসলে তার সামনে বিশাল বড় দানবাকৃতির একটা সাদা শাড়ি পরা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। তখন আসলে মেমোরি সে জিজ্ঞাসা করে যে আসলে কি কাহিনী বা কি হলো, কারণ আসলে সে প্রথমবার যখন দেখেছিল, তারপর যখন সে বেঁচেছিল, তার ভিতরে একটা আত্মবিশ্বাস চলে আসে যে আসলে যেই বুটটা বা সেই যেটাই আছে না, কিন্তু সেটা তার কোনো কিছু ক্ষতি করবে না। এবং পরবর্তী সময় আসলে সেটাই হলো যেটা সে কল্পনা করছিল, যে এই যে বটগাছটা ছিল, সেই বটগাছে যেই মহিলাটা আত্মহত্যা করেছিল তিনি আর কি বারবার মানুষকে ভয় দেখাচ্ছে বা মানুষের সঙ্গে মিলামিশা বা একটা বন্ধুত্বগুলো সম্পর্ক করার চেষ্টা করছে। কিন্তু রুবেল আসলে তার সব কিছু বুঝে ফেলে এবং সেই বিষয়টাই আবার সেই হুজুরকে গিয়ে বলে। পরবর্তী সময় হুজুর আসলে রুবেলকে একটা তাবিজ পরিয়ে দেয়। সেই তাবিজটা থাকার কারণে রুবেলকে আর কখনোই কোনোদিনও সেই যে আত্মহত্যাকারী মহিলা ছিল সেই মহিলাটা দেখা দেয়নি। তারপর থেকে সেই যে বটগাছটা ছিল সেই বটগাছটার কাছে গিয়ে সে একদিন আর কি ওই বটগাছটা কেটে ফেলে সবাই মিলে এলাকার। তারপর থেকে সেই এলাকাটা জিন মুক্ত, বরফ মুক্ত হয়। তো দর্শক, আসলে বর্তমান সময় চলছে শীতের সময়। এই শীতের সময়ে আপনাদের যদি কোনো গল্প থেকে থাকে, যদি কোনো ভালো লাগার গল্প পছন্দ হয়, সেইটা কিন্তু আমাদেরকে জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো দর্শক, আমরা শেষ করছি আমাদের আজকের এপিসোড। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে।